বা প্রিভিয়াস ক্লাসে যে প্র্যাকটিসগুলো হয়েছিল সেটা নিয়ে কার কি আপডেট বা কে কি স্যার করছে। তৃতীয় ক্লাস পর্যন্ত প্র্যাকটিস কমপ্লিট করছি, চতুর্থ আর পঞ্চম ক্লাসের প্র্যাকটিস এখনো স্যার করতে পারিনি। এখনো করতে পারেননি। বাকিরা বলেন, বাকিরা। রাবেয়া ম্যাডাম কি অবস্থা, কতটুকু করছেন? আছেন সবাই লাইনে? অনেকে কিন্তু ক্লাসে। ভাই আমি ক্লাস 4 পড়ছি, এখনো শেষ করতে পারি নাই। ক্লাস নাম্বার 4 প্র্যাকটিস করছি। আচ্ছা আচ্ছা, ক্লাস নাম্বার 4 প্র্যাকটিস করছেন, তাই তো আপনি তো পিছিয়ে আছেন, তাহলে তো আমি সামনে যদি আগাইও, তো আগালেও তো আসলে আপনার পিছিয়ে পড়বেন। যদিও কিন্তু আমাদের আরো বড় বড় টার্মস আছে যেগুলো আমরা এখন আলোচনা করি নাই, তো সেই টার্মসগুলো করা জরুরি। আজকে আবার আমি ল্যাপটপে আছি, ডেস্কটপে নেই। তো আমাদের একদম অরিজিনাল প্রজেক্ট ফাইলটা হয়তো আমি আজকে দেখাতে পারতেছি না। স্ক্রিন শেয়ার করা হয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা একটু বলবেন। জি স্যার। ভাইয়া দেখতে পাচ্ছি। জি আর স্যার। আসলে এখন ছুটির একটা চলছে, তো এই জন্য মানে সবাই একটু ভ্যাকেশন মোডে বোধহয় আছে, এই জন্যই পিছায় যাচ্ছি বারবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই আপনি কাজটা করে যান, বাট একটু স্লো যান, আমাদের জন্য একটু ইজি আমি হবে। ম্যাডাম অনেক স্লোই যাচ্ছি, কারণ 6 নম্বর ক্লাসে আমার হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট নিয়ে টুকটাক আলোচনা শুরু হওয়ার কথা। আমি মিডিয়া কোয়ারিটা কিন্তু আমি আলোচনা করি নাই, বুটস্ট্র্যাপে চলে আসছি। তো যাই হোক, সমস্যা না, আমি আরো স্লো যাই। আমাদের একটা দুইটা ক্লাস পরে তো আমরা ডেভেলপমেন্ট শুরু করে দিব। তো ডিজাইনের আসলে ব্যাপারটা হলো কি, প্র্যাকটিস আমাদের তো একদম ফার্স্ট ক্লাস থেকে এখন পর্যন্ত আমরা অনেক আলোচনাই করলাম। তো এগুলো হচ্ছে আচ্ছা আস্তে আস্তে করে একটু প্র্যাকটিস করে, যেমন একজন 3 নম্বর ক্লাস কমপ্লিট হয়েছে, আরেকজনের 4 নম্বর, অনেকের 5 নম্বর হয়েছে। অনেকে আবার আপনারা যদি মেসেঞ্জার গ্রুপ দেখেন, যারা একটু আগের থেকে একটু নলেজারে ছিল, তারা কিন্তু আরো সুন্দর করে কাজ করে ফেলছে এবং তারা অনেক কিছু অলরেডি আপডেট করে ফেলছে, যেটা আবার কিন্তু পজিটিভ। তো সবাই একরকম হবে না, এটাও আমি জানি। তো তারপরে আমরা আমাদের মতো করে সুন্দর করে আলোচনাটা শুরু করি, তাহলে বেস্ট হয় এই আর কি। আচ্ছা ঠিক আছে, তো আমরা আজকের আলোচনা শুরু করি। এই এই প্রফেসর দিয়ে আমার কাছে 9:30 ক্লাস, আমার কাছে দিতে হয়েছে, বলে দে, স্মরণ করে দিই। আচ্ছা আচ্ছা, তো আমরা এখন, আচ্ছা আপনারা অনেকে আজকে একটা জিনিস নিয়ে কনফিউজ, আমি এটা একটু ক্লিয়ার করে দিই। যে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা শুরু করছিলাম নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। তো আমি নোটপ্যাড প্লাস প্লাসের পরবর্তীতে আরো কয়েকটি এডিটর নিয়ে আলোচনা করেছি। এডিটর মানে কি? আমি যদি আপনাকে বলি যে আপনি আমাকে 5টা অ্যাড্রেস লিখে দেন, তো আপনি সেটা মোবাইলেও লিখতে পারেন। আবার সেই অ্যাড্রেসটা বা কিছু কথা লিখে দিতে বললাম, সেই কথাটা আপনি আপনার মোবাইলেও লিখে দিতে পারেন। আবার সেম জিনিসটা আপনি মাইক্রোসফট অফিসেও লিখে দিতে পারেন। আবার সেম কথাটা আপনি নোটপ্যাডেও লিখে দিতে পারেন, বা অন্য সফটওয়্যারে লিখে দিতে পারেন, কিন্তু কথাটা সেম। মেন যে কথাটা আমি বললাম সেটা আপনি লিখে দেওয়ার জন্য বিভিন্ন সফটওয়্যার, গুগল ডক্সেও তো লিখে দিতে পারেন। তো বিভিন্ন জায়গায় লেখা যায়। তো কোড এডিট করা, লেখার জন্য আমরা যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারি, কোনো ব্যাপার না। মেন ব্যাপারটা হলো আমরা কোডটা লিখতেছি ঠিকঠাক মতো কিনা। আমি যে কোড নোটপ্যাডে লিখতেছি সেম কোড যদি আমি উইন্ড সার্ফেও লিখি, কথা একই। তো আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো আমরা যে নোটপ্যাডটা ব্যবহার করি, নোটপ্যাডটার ভিতরে অনেক আপডেট প্রযুক্তি অ্যাড হয় নাই। কিন্তু কোড লিখতে গেলে এখানে ও আমাকে অনেক ধরনের হেল্প করবে না। ধরেন আমি এখানে নতুন একটা ডকুমেন্টস নিলাম, এখানে আমি কোনো কোড লিখতেছি, তো আপডেট যে কোড এডিটরগুলো যেমন হচ্ছে ভিএস কোড, তারপরে কার্সার, তারপর উইন্ডসার্ফ, এইটা এআই জেনারেটেড, মানে এআই দিয়ে আপনাকে অনেক হেল্প করবে। আর নোটপ্যাড প্লাস প্লাস এরা অতটা হেল্প করবে না, নোটপ্যাডে অনেক কোড লিখতে হয়। তো যদি আমি কোডের দিক থেকে ঠিক থাকি, যে আমি কোডগুলো ঠিকঠাক মতো লিখতেছি, সেটা উইন্ডসার্ফ হোক বা নোটপ্যাড হোক, ঠিকঠাক মতোই কাজ করবে। তো জাস্ট এগুলো একটা এডিটর, নোটপ্যাডে হেল্প করে না, এআই গত কোনো সাপোর্ট দেয় না। ভিএস কোড, তারপর উইন্ডসার্ফ, কার্সার, এইগুলো হেল্প করে। আরও কিন্তু অনেক আহ, মানে কোড এডিটর আছে, আমি সেগুলোর নামও বলি না। সাবলাইম টেক্সট, এটা একটা কোড এডিটর, যেটা অনেক অনেক ডেভেলপার এটা ব্যবহার করে। আরও অনেক ধরনের কোড এডিটর আছে। ধরেন আমরা ব্রাউজার ব্যবহার করি, কেউ ব্যবহার করে গুগল ক্রোম, কেউ ব্যবহার করে ফায়ারফক্স, কেউ ব্যবহার করে ক্রোমিয়াম, কেউ ব্যবহার করে এজ ব্রাউজার। কিন্তু আমি যদি ফেসবুকে ঢুকি, গুগল ক্রোম দিয়ে ঢুকলেও যা, তারপর যদি বলেন তারপর ব্রেভ দিয়েও ঢুকলে, যেটা ফায়ারফক্স ঢুকলে সেমই একই। তবে গুগল ক্রোম হলে একটু বেশি এক্সটেনশন ব্যবহার করা যায়, বেশি বেশি কিছু সফটওয়্যার ব্যবহার করা যায়। এই হলো পার্থক্য।
তো কোড এডিটর নিয়ে হেজিটেট ফিল করার কিছু নাই। আমি যদি বলেন আমি এত ভালো এডিটর ব্যবহার করার পরেও আমি আপনাদের নোটপ্যাড কেন দেখিয়েছিলাম, কারণ হলো নোটপ্যাড যেহেতু কোনো এআই সাপোর্ট করে না, মানে এআই সাপোর্টেড অটোমেটিকলি টেক্সটও দেয় না, এখানেও অনেক কিছু অটোমেটিকলি হয় কিন্তু লেখা লাগে কষ্ট করে। তা আমরা যদি লেখার প্র্যাকটিসটা না করি তাহলে আসল কথা হচ্ছে আমরা কোডটা বুঝতে পারবো না যে কোন কোডের ভিতর কি হচ্ছে। তো আমাদের এই যে কয়েকটা ক্লাস হলো, এই ক্লাসের ভিতরে আপনারা কিন্তু অনেকেই অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছেন যে না, অত ভালো কোয়ালিটি না হলেও আমরা মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার যে এটা দিয়ে লিঙ্ক হয়, এটা দিয়ে এইটা হয়, এটা দিয়ে ওইটা হয়। তো এইসব জিনিসগুলো কিন্তু আমরা স্মার্টভাবে স্মুথভাবে করতে পারবো কিসের মাধ্যমে, এই এডিটরগুলোর মাধ্যমে। তো আপনার যদি একটু আপডেট চাই এটার পরে আমরা উইন্ডসার্ফ ধরেন, একই কথা, সবগুলো ব্রাউজার সেম, মানে কোরিডোর সেম। আমি উইন্ডসার্ফের কথা বললাম, কার্সার বললাম, ভিএস কোড বললাম, এগুলো সব সারফেস একই রকম, একই ডিজাইন, একই রকম কনসেপ্ট, খালি এর ভিতর এআই সংযোজন করা হয়েছে। এই জন্য অনেক কোড লিখতে গেলে ও হেল্প করে যে এই কোডটা লিখতে চাও কিনা, অটো কমপ্লিট বলে এটাকে, অটো কমপ্লিট করে দেয়। এবং কিছু জায়গায় কোড না লিখে, যেমন কার্সার অনেক পাওয়ারফুল একটা কোড এডিটর, যেখানে হচ্ছে আমরা জাস্ট কমান্ড করে লিখে দিলেই হয়ে যায়। তো এইটা বুঝতে গেলেও তো আপনাকে যে কমান্ড করব একটা সফটওয়্যারকে যে তুমি ডেভেলপ করে দাও, তুমি ডাটা এখান থেকে নিয়ে আসো, সেটা বুঝতে গেলেও তো আপনাকে ওই লেভেলের যেতে হবে। তো সেইটা এখনো আমরা হতে পারিনি। তো এই জন্য আমি এই নোটপ্যাড দেখিয়েছিলাম বারবার। তারপরে আপনারা বলেছেন উইন্ডসার্ফ ডাজেন্ট ম্যাটার, আমি একই কোড একই ফাইল অনেক সময় এটা দিয়ে ওপেন করি, আবার কোড এডিটর দিয়ে কার্সার দিয়েও করি। কারণ আমার অনেক সময় দেখা যায় যে কার্সার যে হেল্পটা করে, কার্সার আবার প্রিমিয়াম, ও অল্প কিছু করার পর আর এআই সাপোর্ট করে না, ও তখন আবার ভিএস কোডের মতোই হয়ে যায়। উইন্ডসার্ফ প্রিমিয়াম, ও আপনাকে অল্প কিছু ফ্রি টুল সাপোর্ট দেওয়ার পর ও ভিএস কোডের মতোই হয়ে যায়। তো ভিএস কোড যেটা আছে এটা একদম সিম্পল একটা জিনিস। ওকে, আচ্ছা, ভিএস কোড এটা আপনারা ডাউনলোড করবেন কিভাবে অলরেডি একবার বলেছি, তারপর আপনারা আবারও বলেছেন, আমি আবার দেখিয়ে দিই। আমরা গুগলে লিখে যদি সার্চ করি ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড, commonly referred as VS Code, as an integrated development environment to develop by Microsoft for Windows, Linux, macOS। এটা ডেভেলপমেন্টের জন্য তৈরি করা হয়েছে এবং হচ্ছে মাইক্রোসফট কোম্পানি এটা করেছে। এটা ছাড়াও আলাদা কোম্পানি আছে। তো আমরা এখানে যদি ভিজুয়াল স্টুডিও কোডটাকে নিচে ডাউনলোড নামে একটা বাটনই আছে, আমরা এখান থেকে ক্লিক করি, আমরা এখানে দেখতে পারবো ডাউনলোড অপশন আছে ফর উইন্ডোজ 10 অ্যান্ড 11। তারপর হচ্ছে এটা হচ্ছে লিনাক্সের জন্য, এটা হলো ম্যাকের জন্য। যার যে ডিভাইস সেই ডিভাইসে আপনারা ডাউনলোড করে নেবেন। যেমন আমার হচ্ছে উইন্ডোজ 11 এবং আমি এই ভার্সনটা ডাউনলোড করতে চাই, এখানে ক্লিক করলাম, থ্যাঙ্কস ফর ডাউনলোডিং ভিএস কোড। আপনারা দেখতেই পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে, 100 মেগাবাইটের একটা সফটওয়্যার। এবার জাস্ট এই ফাইলটাকে আমি ইনস্টল করে নিব আমার কম্পিউটারে। তো নোটপ্যাড মাত্র 2 মেগাবাইট 3 মেগাবাইট 5-10 মেগাবাইটের একটা সফটওয়্যার, এটা হলো 100 মেগাবাইটের একটা সফটওয়্যার। তো নোটপ্যাডের যদি কোড আমি ভালো জানি, আমি কোড লিখে যদি আমি এখানে যা করব এই ভিএস কোডে সেম একই আউটপুট হবে, আউটপুটে কোনো চেঞ্জ হবে না। জাস্ট ভিএস কোড বা ভালো ভালো কোড এডিটরগুলো আপনাকে কোড লিখতে সহযোগিতা করবে। এইটা পার্থক্য। আপনারা কি বুঝছেন এই যে কোড এডিটরের ব্যাপারটা? সাদা রং কালা রং, আমারটা কালো, এটার সাথে কোনো ফ্যাক্ট না। এটা কি বুঝছেন আপনারা সবাই? একটু বলেন তো এই কোড এডিটরের জি ব্যাপারটা। স্যার। আচ্ছা ঠিক জি আছে। জি স্যার, স্যার, বুঝতে আমরা পারছি স্যার। আচ্ছা, এখন এখানে আমার কোনো কালার ফ্যাক্ট না, আমি যদি এখানে থিম ব্যবহার করি, এই দেখেন ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আমি এখান থেকেই ডাইরেক্ট ক্লিক করলাম যাতে আমি ডাউনলোড করে নিতে চাই। হ্যাঁ, এটার আবার কিছু ব্যাপার আছে। ভিজুয়াল কোডিটা কিন্তু নোটপ্যাডে টার্মিনাল নাই, এরকম অনেক কিছু না। এখন টার্মিনাল জিনিসটাই আপনারা এখনো বুঝেন না। ডেভেলপমেন্ট ইন্টারফেস বা সার্ভার সেটআপ এটা আমরা এখনো বুঝি না। যখন ডেভেলপমেন্ট করব তখন আমরা বুঝবো এই জিনিসটা কি। আমি খালি নেক্সট 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 ক্লিক করে ইনস্টল দিয়ে দিলাম, তাই তো এটা ইনস্টল হয়ে যাবে। এই যে প্রিপেয়ারিং টু ইনস্টল, 100 মেগাবাইটের একটা সফটওয়্যার, মানে 2-1 মিনিটের ভিতরে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। তো যদি হয় কারোর একদম লো জেনারেশন আছে, আমি আমার প্রথম দিকে প্রোগ্রামে নোটপ্যাডেই করতাম, কারণ আমার পিসিটা ছিল একদম দুর্বল। 256 র্যাম ছিল, 256 মেগাবাইট, 40 জিবি হার্ড ডিস্ক ছিল। তো একদম শুরুতে যখন আমি কাজ করি, যখন আমি 6-7-এ পড়ি, তখন তখন আমি এইটা এবং ভিজুয়াল স্টুডিও ব্যবহার করতাম, 06 ভিজুয়াল স্টুডিও। তো এটা একদম লো কম্পিউটারে লো কনফিগারেশনে চলতো। তো এখন তো আমি আর আপডেট কনফিগারেশন ব্যবহার করতে পারি। তো আসল কথা হলো আমি এটা যেটা খুশি আমি ব্যবহার করতে পারি। এমনকি আরেকটা সফটওয়্যার ছিল অ্যাডোব কোম্পানি, সেটার নাম হলো ড্রিম ওয়েভার।
তো এইটা কোডের জন্য অনেক পাওয়ারফুল সফটওয়্যার অনেক আগের থেকেই, কিন্তু এটা অনেক ল্যাগ করে, অনেক বেশি ল্যাগ করে, এই জন্য এটা মানুষ ব্যবহার করে না, অতটা পপুলার না। এইসব আবার অনেক লাইট এবং সুন্দর কাজ করে। তো এইটা জাস্ট আপনি আপনার মতো করে ইনস্টল করে ব্যবহার করবেন, তাহলেই হবে। কোড লেখার ব্যাপারে আপনাকে লিখতে হবে, এটার কোনো মাফ নেই, লিখতে হবে। কিছু পাওয়ারফুল এডিটর আপনাকে কোড লিখতে সহযোগিতা করবে, দ্যাটস ইট। কিন্তু আপনি কোড না জেনে এই সব জায়গায় কাজ করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে লাঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড ফিনিশ দিলাম। খেয়াল করে দেখবেন এটা একদম নতুন সেটআপ। আমি কম্পিউটারে বসে ক্লাসটা নেই, সেইটা দেখতে দেখতে যেমন এই ভিজুয়াল স্টুডিওটা দেখতে দেখেন প্রায় সিমিলার। আর আমারটা একটু কালো কেন, আমি হচ্ছে সবসময় ডার্ক থিম ব্যবহার করি। তো ডার্ক থিমের কারণে আমার সারফেসটা একটু কালো হয়, এখানে এই যে সারফেসটা কালো হয়, এটা চোখের জন্য ভালো। এই জন্যই হচ্ছে মূলত আমি এটা ব্যবহার করি। এখানে এক্সটেনশন আছে, এই এক্সটেনশনগুলো সেট আপ করতে হয়, সেট আপ করলে আরো নতুন নতুন জিনিস চলে আসে। আচ্ছা, এখন আমরা আমাদের বিগত ক্লাসে আবার একটু ব্যাক করি। আমাদের বিগত ক্লাসের যে আলোচনাটা ছিল, সেই আলোচনাটা আমাদের কমপ্লিট হয় নাই, সেইটা আমি আজকে আবার একটু করি। তারপর হচ্ছে আমি আপনাদের ডেভেলপমেন্ট যেহেতু আলোচনা শুরু হবে, তো আপনাদের আমি দরকার হলে একটা ক্লাস রেস্ট দিব, একটা ক্লাস, যে আপনারা ওই ক্লাসটা প্র্যাকটিস করেন। সামনের ক্লাসটা হয়তো বা রেস্ট দিতে পারি, যে ঠিক আছে আপনারা একটা দিন অফ দেন, আপনারা একটু ক্লিয়ার করে দেন, হচ্ছে আমরা ডেভেলপমেন্টে যাই। তো আমরা একদম ডিজাইন যেটা করেছি সেটা আমাদের ড্রাইভে আপলোড করা আছে। আমি যদি সেই ড্রাইভে যাই, ড্রাইভ থেকে ডাউনলোড করে নেই আমাদের সর্বশেষ ক্লাসের আপডেটটা, এই যে এটা। আচ্ছা, সবাই একটু মেক শিওর করেন তো সাউন্ড পরিষ্কার কিনা, স্ক্রিন পরিষ্কার কিনা সবাই। ক্লিয়ার সাউন্ড স্যার। ওকে, ক্লিয়ার ভাইয়া। জাহানারা হক ম্যাডাম কিছু বলতে চাচ্ছেন? জি, বলেন। আচ্ছা, এইটা ছিল আমাদের সর্বশেষ আপডেট। আমি আপডেটটা একটু ওপেন করি। একজন খুব সুন্দর একটা বুটস্ট্র্যাপ ফর্ম ডিজাইন করেছেন, লগইন সহ বুটস্ট্র্যাপ দিয়ে করছেন, খুবই ভালো। বুটস্ট্র্যাপ সম্পর্কে অলরেডি আমরা বিস্তারিত আলোচনা করেছি, রেডিমেড সিএসএস বলতে পারেন, দ্যাটস ইট। আচ্ছা, এটা ছিল আমাদের সর্বশেষ চতুর্থ নম্বর ক্লাসের আলোচনা, যেখানে আমরা কি করেছিলাম, আমরা একটা লগইন ফর্ম তৈরি করেছিলাম, রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করেছিলাম। আমরা এটা সম্পূর্ণ কমপ্লিট করি না, একটা ওয়েবসাইটের যা যা দরকার, যেমন ইন্ডেক্স ফাইল করলাম, ইন্ডেক্স ফাইলের সাথে যদি আমরা লিঙ্ক করেছিলাম যে লগ ইন ক্লিক করলে কোথায় যাবে, লগ ইনে চলে যাবে, ব্যাকে আসলে ব্যাকে। তো লগ ইন এবং রেজিস্ট্রেশন এইখানে অল্প কিছু কাজ যদি আমরা পারি, তাহলে আমরা ডাইরেক্ট এইচটিএমএল সিএসএস দিয়ে কিন্তু এগুলো করতে পারতেছি। এবার আমরা নতুন সংযোজন হিসেবে শিখেছিলাম, সেটা হলো বুটস্ট্র্যাপ। তো বুটস্ট্র্যাপের ভিতরে আপনি এরকম কাস্টমাইজ ডিজাইন করতে গেলে আপনাকে 100% আপনাকে কাস্টম সিএসএস বসাতে হবে। তার কারণ কি? তার কারণ হলো এই হলুদ কালারের কোনো বাটন ওইখানে নাই, বুটস্ট্র্যাপে নাই। বুটস্ট্র্যাপে অল্প কিছু এলিমেন্টস আছে, সেই এলিমেন্টসগুলো দিয়ে দ্রুত ওয়েবসাইট তৈরি করা যায়, কিন্তু সব ধরনের ডিজাইন করা যায় না। এটার জন্য আলাদা কাস্টম সিএসএস বসাইতে হয়, এবং আরো একটা পাওয়ারফুল সিএসএস আছে, যেটা এখন আমার মনে হয় না আপনারা কেউ বুঝবেন। তারপর আমি নাম বলে দিই, টালিওয়ান সিএসএস। এইটা এই যে টেইল ওয়ান সিএসএস, এইটা অনেক পাওয়ারফুল। এটা আপনাদের দরকার নেই, এটা আপনারা এখন বুঝতে কঠিন হয়ে যাবে নতুন যারা, তাদের জন্য। কেউ যদি মানে অ্যাডভান্স আরো কাস্টমাইজ সিএসএস নিয়ে কাজ করছেন, বুটস্ট্র্যাপের মতো এটাও আর একটা সিএসএস, যেখানে আরো কাস্টমাইজ করা সম্ভব। তো এটা যারা অনেক অ্যাডভান্স বুঝেন তারা করতে পারেন। তো এটা আমি জাস্ট বলে দিলাম, আর কিছু না। এবার আমি চলে আসি বুটস্ট্র্যাপে। বুটস্ট্র্যাপের বাকি যে আলোচনা, এলিমেন্টস গুলো আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। বুটস্ট্র্যাপে চলে আসলাম, এই যে বুটস্ট্র্যাপ। বিভিন্ন বুটস্ট্র্যাপে কিন্তু আবার ভার্সন আছে, ভার্সন 3, 4, 5, 6 এরকম ভার্সন আছে। তো আমরা ডক্সে চলে যাই। আমরা জানি কিভাবে এটাকে কানেক্ট করতে হয়, আমরা সেটা অলরেডি জেনে ফেলছি, যে এখানে একটা সিডিএন ফাইল থাকে। সিডিএন ফাইল মানে হলো সিএসএস ফাইলটাকে জাস্ট অনলাইনে লিংক করা থাকে, দ্যাটস ইট। এইটা করার পরে আমরা এই জাস্ট প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা লেআউট আমরা ধরে ধরে কাজ করতে পারি। তো
তবে আমাদের একটা জিনিস মিসিং আছে, সেটা আমরা একদম সিএসএসই করা উচিত ছিল, সেটা আমরা করি নাই। সেটার নাম আছে টেবিল। এই টেবিলটা আমি সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের একটু বলে দিই। আপনাদের টেবিল যেহেতু মিসিং আছে, টেবিল মানে হলো ছক। এইচটিএমএল সিএসএস এ আমরা কিন্তু ছক ব্যবহার করি অনলাইনের ক্ষেত্রে। যেমন একটা উদাহরণ দিই, বিজিএমইএ। আমি যখন অনলাইনে কাজ করতেছি, অনলাইনেও তো আমাকে অনেক ডাটা শো করতে হবে। সেই ডাটাগুলো টেবিল আকারে শো করা হয়। ধরেন আমি উদাহরণ হিসাবে, এর সাথে আমাদের কোনো ওয়েব ডিজাইনের কানেকশন নাই, কিন্তু আমরা এরকম একটা ডিজাইন ধরে আমরা নিজেরাও করার চেষ্টা করব। এটা আপনাদের ওয়েব ডিজাইন শেখার পরে এই ক্ষুধাটা তৈরি হবে যে আমি কোনো ওয়েবসাইট দেখলাম ওটার মতো করার চেষ্টা করি। ধরেন এখানে মেম্বারসের ভিতরে জেনারেল মেম্বার লিস্টে চলে আসলাম। এখানে দেখেন একটা টেবিল আছে। এই টেবিলটা কিন্তু এমএস ওয়ার্ডে তৈরি হয় নাই, এই টেবিলটা তৈরি হয়েছে এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে। তো আমি এরকম একটা টেবিল যদি করতে চাই, যে আমি এরকম একটা টেবিল নিজে তৈরি করব, তাহলে আমি সেটা কিভাবে করব? তো আমি আপাতত এই এইচটিএমএল সিএসএস যেটা আছে, আমি এইটা আমার সামনে আছে, এটাই কপি করে নিচ্ছি। এর ভিতর কি আছে আপনারা সবাই জানেন, এইচটিএমএল, হেড, বডি। তবে এখানে আবার সিডিএন দিয়ে বুটস্ট্র্যাপে কানেক্ট করা আছে, বুটস্ট্র্যাপে কানেক্ট করা আছে। যাই হোক, কানেক্ট না করা থাকলেও সমস্যা নেই, আমরা বুটস্ট্র্যাপ ছাড়াই আগে টেবিলটা শিখি। এটাকে কপি করে নিলাম, আমাদের ডকুমেন্টসের ভিতরে, ফোল্ডারের ভিতরে আমরা হচ্ছে একটা নতুন ফাইল করে নিই, নাম দিলাম টেবিল। আচ্ছা, আমি এটাকে এইচটিএমএল এ কনভার্ট করে নিলাম। আচ্ছা, এবার আমাদের এখানে কোড, আমি নোটপ্যাডেই ধরেন এটা করছি, কিন্তু আমি নোটপ্যাডে এই যা করলাম এই সেম কাজটা তো আমি এখানেও করতে পারতাম, একই কথা। আমি যদি এই সেম ফাইলটাকে এখানে এই কি বলে এটা দিয়ে ওপেন করি, বুটস্ট্র্যাপ ভিএস কোড দিয়ে ওপেন করি, একই একই রকমই হবে। এই দেখেন, এই যে এই যে একই জিনিস, খালি নোটপ্যাড ওপেন করলে এমন দেখাচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডের কারণে, আর ভিএস কোড দিয়ে ওপেন করার কারণে এমন দেখাচ্ছে। এইটা হলো পার্থক্য, এবং এইখানে আমাকে অনেক কিছুতে হেল্প করবে যে জিনিসটা নোটপ্যাডে করবে না। আচ্ছা, আমি আমি যেহেতু আপডেটে চলেই গেছি, তাহলে আর আমি এই নোটপ্যাড আর ব্যবহার না করি, আমি ভিএস কোড বা একই কথা যে কোনো একটা কোড এডিটর ব্যবহার করি। তো আমরা এখানে এখানে যদিও কানেক্ট করা আছে, আমরা দেখতে পাচ্ছি যে সিডিএন দিয়ে বুটস্ট্র্যাপ কানেক্ট, মানে বুটস্ট্র্যাপের যে সিএসএস ফাইলটা সেইটা এর ভিতর কল করা আছে। তার মানে আমি ডাইরেক্টলি এখন এর ভিতরে কিন্তু সিএসএস ব্যবহার করতে পারবো, বুটস্ট্র্যাপের সিএসএস ব্যবহার করতে পারবো। কিন্তু তার আগে আমরা একদম নর্মাল এইচটিএমএল সিএসএস দিয়ে আমরা কিভাবে টেবিল তৈরি করতে পারি সেটা আমরা একটু শিখে নিই। টেবিল একটা ট্যাগ, টেবিল নামেই একটা ট্যাগ আছে। তো আমি যদি সরাসরি গ্রেটার দ্যান লেস দ্যান আমি যদি লিখি TABLE এবং সেটা ক্লোজিং করি, টেবিল দিলাম, এটা ক্লোজিং করি, আমি কিন্তু আপনাদের নিয়মে লিখলাম, তো এটা আসলে বেস করে এরকম লেখার নিয়ম না। TABLE লিখে ইন্টার প্রেস করলে অটোমেটিকলি টেবিল ক্লোজিং বা স্টার্টিং ক্লোজিং হয়ে যায়। আরও টেকনিক আছে, তো আপনাদের বোঝানোর খাতিরে আমি কিন্তু অনেক কিছু নর্মালি লিখে লিখে দেখাই। আচ্ছা, তো দেখেন এই টেবিল একটা ট্যাগ, শুরু করছি শেষ করছি। এখন এই টেবিলের ভিতরে আমি ধরেন বলে দিলাম যে বড় একটা টেবিল হবে। এখন একটা টেবিলের ভিতরে কি কি থাকে, আমরা যারা মাইক্রোসফট অফিস কোর্স করেছি বা ডাটা এন্ট্রি কোর্সটা করেছি বা নর্মাল যে কোর্স অফিস অ্যাপ্লিকেশন কোর্স, সেখানে আমরা একটা জিনিস জানি, যেটা টেবিল লম্বালম্বিভাবে এগুলাকে বলা হয় কলাম, এবং আড়াআড়িভাবে এটাকে বলা হয় রো। এবং একটা ঘরকে কি বলা হয়, কে বলবেন? একটা ঘরকে কি বলা হয় অফিসিয়াল ভাষায়? সেল। রাইট, সেল বলা হয়। তো আমরা এখানে টেবিল করতে গেলে, আমি যেটা এইচটিএমএল এ করতেছি, আমি তো আর মাইক্রোসফট ওয়ার্ড না যেটা টেবিল করে ফেললাম এবার আমি খালি ডাটা বসাই দেবো, এরকম না। এখানে ডাটাটাও ম্যানুয়াল বসাইতে হবে, টেবিলটাও ম্যানুয়ালি তৈরি করতে হবে। তো এই লম্বালম্বিভাবে এটাকে বলা হয় হচ্ছে কলাম, আড়াআড়ি বলা হয় রো, ঘরটাকে সেল বলা হয়। তো আমরা এখানে প্রথম একটা ঘর দেখতে পাচ্ছি, প্রথম একটা রো দেখতে পাচ্ছি। এইটাকে আবার ওয়ার্ডের ভাষায়, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের ভাষায় বলা হয় টেবিল হেডার, টেবিল হেড। তো আমরা যদি এখানে কোড লেখা শুরু করি, কয়েকটা পদ্ধতি আছে, একদম বেসিক পদ্ধতি দিয়ে আমি আলোচনা শুরু করি। আমি এখানে লিখলাম টিডি, এটার অর্থ কি আমি পরে বলতেছি। এটাও টিডি দিয়ে শুরু করলাম আবার সেটা শেষও করলাম। এবার টিডির ভিতরে আমি দেখলাম
স্পেস দিয়ে লিখলাম টি আর, টি আর। এবার তার ভিতরে কিছু লেখা লিখলাম, ধরেন আমি লিখলাম হচ্ছে একজনের নাম মামুন। এবার এই টিআরটা আবারও কি করলাম, শেষ করলাম। একটা খেয়াল করে দেখেন, আমরা লিখছি এখানে হলো, আচ্ছা একটু জুম করা যায় কিনা, একটু বেশি জুম হয়ে গেল, ল্যাপটপে একটু কমফোর্ট ফিল করতেছি না। স্যার কন্ট্রোল প্লাস দেন। না বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, কন্ট্রোল প্লাস দিলে হচ্ছে কিন্তু বেশি হচ্ছে। আমি তো বড় স্ক্রিনে কাজ করি, এখন দিলে এই অনেক সবকিছু এত অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা টিডি শুরু করছি শেষ করছি, তার ভিতর টিআর শুরু করলাম শেষ করলাম। এই টিআর আবার আমি অনেকগুলা দিলাম, একটা দুইটা তিনটা। মামুন, তারপরে লিখলাম হচ্ছে ধরেন ফাহিম, তারপরে আরেকজনের নাম লিখলাম রহিম। এখন আমি এটাকে সেভ করি, সেভ করে আমাদের ব্রাউজার যেটা ছিল আমরা যেখানে কাজ করতেছিলাম সেটাকে রিলোড দেই। দেখেন মামুন, ফাহিম, রহিম তিনটা চলে আসছে, কিন্তু এইটার মতো এরকম সুন্দর করে কিন্তু হয় নাই। তার কারণ হলো এখানে তো টেবিলে সিএসএস অ্যাড করা হয়েছে, আমি তো এখানে কোনো সিএসএস অ্যাড করি নাই। কিন্তু খেয়াল করে দেখেন যে আমি যেভাবে চাইছিলাম যে একটা রোতে এখানে একটা নাম হবে, এখানে একটা নাম হবে, এখানে একটা নাম হবে, সেই অনুযায়ী হয়েছে কিনা, মামুন, রহিম, ফাহিম, রহিম, এইটা কিন্তু হয়েছে। তাহলে আমি একটা কাজ করি, আমি এটার মাঝখানে কিছু সিএসএস কোড অ্যাড করি, ডিফল্ট সিএসএস অ্যাড করি। তো দেখেন টিআর, টিআর এর জন্য আমি এখানে সরাসরি বডি হেডের ভিতরে ডাইরেক্ট একটা সিএসএস লিখে দিলাম, ধরেন সরাসরি টিআর দিলাম। টিআর দিয়ে ব্র্যাকেট দিয়ে আমি এখানে লিখে দিলাম বর্ডার, বর্ডার হলো অন পিএক্স, অন পিএক্স SOLID সলিড, তারপর দিলাম হ্যাশ 444, এইটুকু দিয়ে দিলাম। শুধু টিআর। আপনারা বলতে পারেন স্যার শুধু টিআর কেন দিলেন, কারণ টিআর একটা ইউনিভার্সাল সিলেক্টর, ট্যাগ সিলেক্টর। এই টিআর ক্লিক করলে যত টিআর আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, আর না হলে আমাকে এখানে যদি ক্লাস বানাইতাম তাহলে প্রত্যেকটা টিআরে আবার ক্লাসটা বলে দিতে হতো। তো আমি এখানে বর্ডার অন পিএক্স সলিড দিলাম, হ্যাশ দিলাম। এটা স্টাইলের ভিতর নেই, কেউ কিছু বলেন নাই, আপনারা, আপনাদের বলা উচিত ছিল। স্টাইল, স্টাইল ক্লোজিং, দেখছেন এটা কিন্তু আমার সমস্যা, এই যে এআই দিয়ে আমি, ও কাজ করলে ও যেভাবে কাজ করে সেভাবেই কাজ করা উচিত, অটো যেহেতু কাজ করে অটোই করা উচিত। এই ভিএস করে কিন্তু এটা একটা সমস্যা, অটোমেটিকলি কোড চলে আসে। আচ্ছা সেভ দিলাম। এবার আমি হচ্ছে ব্রাউজারে চলে আসি, রিলোড দিলাম। ওই দেখেন একটা বর্ডার কিন্তু চলে আসছে, হালকা একটা বর্ডার। আমি এখান থেকে ইনস্পেক্ট দিয়ে করি, এই যে ইনস্পেক্ট, এই যে টেবিল শুরু, টেবিলের ভিতর একটা টি বডি, তারপর এই যে টিআর 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 তৈরি হয়েছে, বর্ডার একদম হয়েছে, পেডিং লাগবে 2px। ডিসপ্লে ব্লক, টি বডি, আমি এখানে টি বডিটাও দেই নাই, টি বডি টি হেড এগুলো দেই নাই বোঝানোর খাতিরে। আচ্ছা টোটালটাই আমি একবারে বুঝাই, কারণ এখানে প্যাটার্ন অনুযায়ী না করলে হবে না, যেহেতু আমি বুটস্ট্র্যাপ এখানে কল করে ফেলছি। বুটস্ট্র্যাপ কল করা, আর বুটস্ট্র্যাপ কল করলে আবার এত কিছু করাও লাগে না, এখানে জাস্ট একটা ক্লাস ধরাই দিলেও হয়। আমি ক্লাসটা ধরাবো না এখন, আগে বেসিকটা বোঝা দরকার। যদি শুধুমাত্র TABLE এই ক্লাসটা ধরাই দিই, বুটস্ট্র্যাপের মজা হচ্ছে এইটা, এটা ধরাই দিলে আর কিছুই করা লাগে না। এখানে রিলোড দিলে দেখবেন যে টেবিলটা অটোমেটিকলি একটা ফরম্যাটের ভিতর চলে আসছে, এই যে একটা ফরম্যাটের ভিতর চলে আসছে, কিন্তু অনেক বেশি সিএসএস এর বাইরে চলে গেছে। তো আমরা ধরেন এই বেসিক HTML CSS এর টেবিলটার জন্য আমরা W3 তে যাই। W3 টেবিল কি কি লাগে, প্রথমে লাগে টি হেড, তারপর লাগে টি বডি, তারপরে টিডি, তারপর টিআর। এর প্রত্যেকটা আমি এক একটা করে ভাঙায় বলি, কারণ এটা বুঝাইতে গেলে এইরকম একটা টেবিল আপনি যখন কোডের মাধ্যমে এই পুরোটা করবেন তখন এই টোটাল জিনিসটা না বুঝলে হবে না। আচ্ছা এই যে HTML টেবিলে চলে আসলাম, একটু খেয়াল করে দেখেন এটা একটা টেবিল।
এই টেবিলটা অনেকটা এই টেবিলটার মতোই। তো আমি এই টেবিলটা ধরেন করতে চাই, তো নিচে আসি, টেবিল, তার ভিতর টিআর, তারপর টিএইচ, ওরা আবার ওর ভিতরে আবার টিআর এর ভিতরে আবার টিএইচ, টেবিল রো অ্যাড করছে। তো আমি এখন এই কোডটা একটু দেখতে চাই। আমি এটাকে ট্রাই ইট ইয়োর সেলফে ক্লিক করলাম, তাহলে কোডটা পাশাপাশি দেখতে পারবো। এই সিএসএস গুলো করা আছে দেখেন। আচ্ছা দেখেন, প্রথমে টেবিল, টেবিলের ভিতর টিআর মানে হইলো একটা রো, টিআর মানে হলো টেবিল রো। তার মানে আমি বুঝাচ্ছি এইগুলো বাদ দেন, এই নিচের গুলো বাদ দেন, এইটুকু বাদ, যতটুকু মার্কিং করলাম এইটুকু বাদ। ধরেন এইটুকু একটা টেবিল করব, সেখানে কোম্পানি, কন্ট্যাক্ট, কান্ট্রিটা থাকবে। তাহলে টেবিলের ভিতর টিআর মানে হইলো আমি নতুন একটা রো ঘোষণা করলাম, সেই রো এর ভিতর টিএইচ মানে হেড কি কি হবে, তা আমি বললাম যে এখানে হবে কোম্পানি, কন্ট্যাক্ট, কান্ট্রি। তার মানে একটা রো ডান হয়ে গেল। এবার পরের রোতে চলে আসলাম যে এইটা একটা নাম হবে, এই ডেটাগুলো এখানে হবে। তো তারপরে আর একটা রো ঘোষণা করলাম, তার ভিতর টিডি দিয়ে বললাম যে প্রথম যে টেবিলটা, টেবিলের প্রথম যে কলামটা সেখানে হবে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। দেখেন ওই অনুযায়ী হচ্ছে। এই সেমটাই আমরা করেছি, তবে আমরা টিডির ভিতরে করি নাই, টিআর এর ভিতরে করছি। তা আমি এইটুকু আপাতত বুটস্ট্র্যাপ ছাড়াই শুধু এইটুকু কোড আমি এখানে অ্যাপ্লাই করি, ইমপ্লিমেন্ট করি, সেভ দিলাম। এবার আমি হচ্ছে আমাদের এখানে এটাকে রান করি, এই যে রান করলাম, এই দেখেন আমাদের কিন্তু এই যে চলে আসছে। এটা এই টোটালটা একটা রো, এই একটা রো এর ভিতর সরি কোম্পানি, কন্ট্যাক্ট, কান্ট্রি, এটা একটা রো, এটা আরেকটা রো। প্রত্যেকটা রোকে আলাদা আলাদা ভাবে জেনারেট করতে হয়, আলাদা আলাদা ভাবে জেনারেট করতে হয়। আমি এটার সিএসএসটাও এখানে দিয়ে দিই, তাহলে পার্থক্যটা বোঝা যাবে। আমি এই সিএসএসটাও এখানে করে দিই। আচ্ছা এবার রিলোড দেই, দেখেন হুবহু সেম টু সেমই, ওইখানে যেমন ছিল আমাদের এখন তেমন টেবিলে চলে আসছে। তাহলে আপনারা টেবিলের জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা, টেবিলের ভিতরে কি কি থাকে এটা ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু বলেন, বা আমি আবার দেখাবো কিনা সেটাও আমাকে একটু বলেন। আছেন সবাই? স্যার আরেকবার দেখালে ভালো হয় সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আবারও তাহলে আমি আবার একটু শুরু থেকেই আমি আপনাকে আবারও একবার আমি টোটাল জিনিসটা করে দেখাই। আমাদের কিন্তু এখানে ভুল আছে, আমরা কিন্তু এই W3 থেকে করার পরেও এটা আসলে সিস্টেমগতভাবে হয় নাই, কারণ এখানে আরো জিনিস বাকি আছে। টেবিল হেড, টি বডি, এটা আমরা করি নাই। একদম বেসিক টার্মস নিয়ে আমি আলোচনা করতেছি, যেটা আরো বিস্তারিত আছে টেবিলের ভিতরে, বুঝাই দেওয়া যায়, বলা যায় যে এইটুকু হলো হেডার, এইটুকু হলো বডি, এটা আমি এখনো বলি নাই। তো আমরা টেবিল করতে চাই, তো আমি এখানে টি এ আমি গতানুগতিক না যে ডাইনামিক ভাবেই যাই। এই যে টেবিল লিখে ইন্টারপ্রেস করলাম, টেবিল হয়ে গেছে। এখন টেবিলের ভিতরে টেবিল হয়েছে, কিন্তু টেবিলে একটা রো তৈরি করতে চাই, তাহলে টিআর, টিআর দিয়ে আমি ইন্টারপ্রেস করলাম, বুঝাইলাম যে একটা টিআর হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলে দিই, যেহেতু আমরা ভিএস কোড বা ভালো আপডেট কোড ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক পদ্ধতি মানে নোটপ্যাডের থেকে ভিএস কোডে আরো সহজে করতে হবে। দেখেন একটা উদাহরণ, টিআর দিয়ে ইন্টারফেস করলাম, একটা টিআর হয়েছে এবং তার ভিতরে আমি লিখতে পারতেছি, ওকে ফাইন। কিন্তু আমি যদি এখানে টিআর স্টার্ট দেই, মানে এটা যারা অ্যাডভান্স তারা এটা বুঝবে, দিয়ে আমি দেই 4, তারপরে ইন্টার দেই, তাহলে দেখেন 4টা টিআর হয়েছে, মানে একবার লেখা লাগে নেই। আমি একবারেই কিন্তু অনেকগুলো টিআর আমি করে নিতে পারি উইথ ক্লাস, আমরা এইভাবে করে নিতে পারি। তো এইগুলো হলো কোড এডিটরের অ্যাডভান্স বা অ্যাডভান্স ইউজ। এটাই হচ্ছে আমরা এই জন্যই এই ভালো ভালো কোড এডিটরগুলো ব্যবহার করি। তো আমরা যেহেতু এখন বিগিনার, সেই জন্য আমি অল্প একদম সামান্য সামান্য করে আলোচনা করতেছি, খুব সামান্য আলোচনাই আমি এখানে করতেছি। তো টেবিল দিলাম, আবারও খেয়াল করেন টেবিলে একটা রো তৈরি করতে চাই, তো আমি নিলাম টিআর, ওকে, মানে একটা রো হয়েছে। এখন একটা রো এর ভিতরে যদি আমি এখানে ডাইরেক্টলি লিখে দিই, ধরেন আমার নাম সাইদ আমিন, তাহলে টোটাল টেবিলে একটাই রো আছে, একটাই কলাম আছে, একটাই সেল আছে। আমি এখন রান করি এটাকে, খেয়াল করে দেখেন একটাই রো আছে আর কিছু না। আমি এই ক্লাসটা স্টাইলটা, এই যে স্টাইলটা যদি বসাই, ফন্ট ফ্যামিলি, বর্ডার, কোলাপস, হোয়াইট, এগুলো আমরা এখনো সম্পূর্ণ জানি নাই, এগুলো আস্তে আস্তে জানবো। এখন এইখানে আমার টেবিল আছে, কিন্তু টেবিলের ভিতরে একটাই ডেটা আছে। তো আমি আরো চাই এখানে 5টা নাম হবে, অথবা এখানে হবে ইউজার নেম, তারপর ফোন, তারপর ইমেল হবে। তো আমি এখানে দিলাম
নেম, টেবিলের প্রথম রোয়ের প্রথম ঘর, এইটা হচ্ছে টিয়ার। এখন একটা টিয়ার দিলে তো আর হবে না, আমি চাচ্ছি এখানে আরো অনেকগুলো দেব। তখন এই টিয়ারের ভিতরে আরো ডেটা ইউজ করার জন্য দিতে হয় টিডি। টিডি মানে কি? টিডি মানে টেবিল ডেটা। টেবিল ডেটা সংক্ষেপে টিডি বলা হয়। টিআর মানে কি? টিআর মানে হচ্ছে টেবিল রো। টেবিল রো সংক্ষেপে টিআর। এটা এটা একটু বুঝলেই আপনি বুঝতে পারবেন যে কি হবে। তা আমার এখানে তিনটা জিনিস লাগবে, তাহলে টিডি স্টার চিহ্ন দিলাম, স্টার চিহ্ন দিয়ে বললাম 3, মানে তিনটা টিডি করো। ও দেখেন তিনটা টিডি করে ফেলছে। এবার এখানে দিলাম নেম, তারপর দিলাম ইমেইল, তারপর দিলাম ফোন। এইবার আমি এটাকে সেভ দিলাম, কন্ট্রোল এস, সেভ। এবার আপনি রিলোড দেন, এই দেখেন নাম, ইমেইল, ফোন। রো এখানে কয়টা রো আছে, কয়টা কলাম আছে কে বলতে পারবেন? এখানে কয়টা কলাম আছে, কয়টা রো আছে? 3টা কলাম, 1টা রো। 3টে কলাম, 1টা রো। আর বাকি এই মতের বাইরে কেউ আছেন? একটা কলাম একটা রো। আচ্ছা, আর কোনো মতামত আছে? 2টা মতামত পাওয়া গেল। এখানে কয়টা সেল আছে? সেল আছে কয়টা? 3টা। সেল আছে 3টা, 3টা। তাহলে তো কলামও 3টা হয় হিসেবে। জি, কলামও 3টা, এখানে কলামও 3টা, কারণ এটা একটা কলাম, এটা আরেকটা কলাম, নিচে কোনো ডেটা নাই এইজন্য মনে হচ্ছে না, কিন্তু আমি যদি নিচে কন্টিনিউ করতে থাকি তাহলে এটা একটা কলামই হবে। তার মানে এখানে 1টা 2টা 3টা আছে কলাম, আর রো যদি বলি তাহলে তো একটাই রো আছে। আর যেহেতু 3টা কলাম আছে, রো একটা আছে, তার মানে 3টে সেল আছে। 3 গুণ 1, 3 একটি 3, মানে 3টে সেল আছে এখানে। এখন নাম, ইমেল, ফোন তো হইলো, এবার নিচে নামগুলো এক একজনের নাম হয়ে এবার 5 জনের নাম হবে। তো 5 জনের নাম মানে হলো 5টা নতুন রো হবে। তাহলে আমি আবার এখানে চলে আসি, তো একটা রো হইছে অনলি ডান। তো এরকম আরো 5টা কোড লিখতে হবে। তাহলে আমি টিআর শেষ, টিআর শুরু, টিআর শেষ, ওর কাজও শেষ। এবার পরবর্তীতে আমি আবার লিখলাম টিআর, টিআর দিয়ে ইন্টারপ্রেস করলাম, টিআর শুরু শেষ। এটা অটোমেটিক্যালি করা যায়, আমি পরে করে দেখাবো। তারপর আমি লিখলাম টিডি, টিডি দিয়ে স্টার। যেহেতু 3টা টিডি, উপরেও 3টা হচ্ছে, নিচেও 3টেই হবে। 3টার বাইরে তো 4টা দিলে তখন টেবিলটা ভালো লাগবে না দেখতে। 3টা টিডি এখানেও হবে। এবার এইটার প্রথম টিডি মানে হইলো এই নামের পরের ঘর, মানে হইলো এখানে যা লিখবো সেটা আসবে কোথায়? আসবে হচ্ছে এই নামের পরে, কারণ আমি নতুন একটা রো ঘোষণা করছি। রো এর প্রথম টিডি মানে হইলো 1 নম্বর কলাম, 2 নম্বর টিডি মানে হইলো 2 নম্বর কলাম, 3 নম্বর টিডি মানে হলো 3 নম্বর কলাম। আশা করি বুঝতেছেন আপনারা। তো আমি এখানে একজনের নাম লিখলাম আজাদ। এবার তার ইমেইল হইল azadur@gmail.com। এগুলো ডাইনামিক ডেটা দিয়ে আমরা বের করে ফেলি। তারপরে ফোন 01 একটা ফোন নাম্বার। এখন এটাকে সেভ করি। এইবার আমি এটাকে রিলোড দেই, তার মানে এখন তৈরি হইল আর একটা নতুন রো, আজাদুর ফোন। এবার ক্লিয়ার? এবার বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। এখন যদি আমি আরেকটা নাম অ্যাড করতে চাই, তাহলে সেম প্রসেসটা আমি আরেকবার করতে হবে, মানে যত নাম অ্যাড করবো ততবার একই প্রসেস করতে হবে। ততবার নতুন রো নিতে হবে আর ততগুলো নতুন কলাম নিতে হবে। আমি এখন যদি নতুন আরেকজন নাম অ্যাড করতে চাই, আমি একটা কাজ করতে পারি, এই টোটালটুকু কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে, এরপরে এসে কন্ট্রোল ভি। এবার আজাদের জায়গায় দিলাম হচ্ছে রহিম, এই আজাদুরের জায়গায় দিলাম রহিম, নাম্বার ধরেন একটু চেঞ্জ করে দিলাম। এবার আর একটা নতুন রো হইলো, আরো একজনের নাম বাকি আছে, তার মানে টোটাল অ্যানাদার নতুন রো, নতুন 3টা কলাম। প্রত্যেকটা রোতে যে কয়টা কলাম আমি করতে চাই, এখানে নাম দিলাম ফাহিম। তার মানে এখন নতুন দুইটা, একটা 2টা 3টা, আর আগে ছিল একটা শুরুতে, 4টা রো তৈরি হয়েছে এখানে। সেভ, এবার রিলোড দেই, তাহলে একটা 2টা 3টা 4টা হয়েছে রো লম্বালম্বি, এই একটা, এই 2টা 3টা 4টা, এবং কলাম তো টিডি সব জায়গায় আমি 3টাই করে দিই। কোনো এক জায়গায় যদি টিডি একটা বাড়ায় দিতাম, ধরেন রহিমের জায়গায় টিডি একটা বাড়ায় দিছি, তাহলে অমিল হয়ে গেল, টেবিলটার রো এবং কলামের সামঞ্জস্য হলো না। এবার রহিমের জায়গায় যদি রিলোড দিই, দেখেন 1 2 3, ওই রহিমের জায়গায় আবার একটা কলাম বাড়ছে। তার মানে অন্যটায় যেহেতু কম, এটা একটু বেশি, একটা ডান সাইডে চলে গেছে। এখন প্রত্যেকটা যদি একটা টিডি আবার বাড়িয়ে দিই, দ্যাটস মিন কলাম বাড়িয়ে দিই, তাহলে আবার সব অ্যাডজাস্ট হয়ে যাবে। তার মানে রো এবং কলামের সামঞ্জস্য থাকতে হবে, বুঝছেন? এইবার
সবাই বুঝছেন? ক্লিয়ার স্যার। জি ভাইয়া। একটু প্র্যাকটিস করে নেই। এটা W3 স্কুল সামনেই আপনাদের ওপেন করে দিছি, আপনারা নিজেরা এটা প্র্যাকটিস করে দেখবেন কত সুন্দরভাবে করা যায়। এটা ইজিলি করা সম্ভব। আচ্ছা, তো আমরা এখন টেবিল টিডি করলাম, কিন্তু এইটার আর একটু অ্যাডভান্স সেক্টর আছে। সেটা হলো আমরা এখানে একটা জিনিসকে আলাদা করতে চাই, সেটা হলো প্রথম রোটা, টেবিলের প্রথম রোটাকে আমরা আর একটা জিনিস বলি, আমরা বলি টেবিল হেডার। তো আপনারা যখন প্রথম রোটা বসাইছেন, এই প্রথম রোটা, এই প্রথম রোটা টিআর না দিয়ে আমরা এটাকে টি হেডও বলতে পারি, টি হেড এই কথাটাও বলতে পারি। টি হেড মানে বুঝাইলাম টেবিলের হেডার অংশ, এটা হলো প্রথম অংশ টেবিলের হেডার। এবং এইটা এই টিআর না দিয়ে, টিআর এর ভিতরে না দিয়ে আলাদা একটা টি হেড দিয়ে তারপরেও টিআর দেওয়া যায়। আমি যদি এখন এটাকে রিলোড দিই, আপনি দেখবেন যে সেম জিনিসটাই কিন্তু হয়েছে, কিন্তু এটা আলাদা হয়ে গেছে। এখন আমি যদি টি হেড লিখে সার্চ দিই, টি হেড HTML, তাহলে বুঝতে পারবেন। সবাই ব্যবহার করে না, কমন জায়গায় আমরা ব্যবহার করি। টি হেডও একটা ট্যাগ, এবং এটা ব্যবহার করতে আমি সেটাও দেখাই। এই দেখেন, এই যে আমরা কিন্তু টেবিল ব্যবহার করেছি, এই যে টেবিল এবং টিআর পর্যন্ত ফাইন, ঠিক আছে। এই টি হেডটা ব্যবহার করা হয় ওই একটা অংশকে আলাদা করার জন্য। আমাদের এইখানে সব নিচে কিন্তু ডেটা হবে, মানে ইউজারের ডেটা হবে। ধরেন আমি 10 জন, 15 জন, 5 জন নাম শো করব, কিন্তু উপরে এটা ফিক্স যে এটা হলো নামের ঘর, নামের কলাম, এটা ইমেলের ঘর, এটা তো ফিক্স। তো এইটাকে আমরা অনেক সময় লাল কালার, নীল কালার, হলুদ কালার, অন্য কালার দিয়ে কিন্তু আলাদা করি। তখন আমরা ব্যবহার করতে পারি টি হেড। সরাসরি ডাইরেক্টলি করা যায়, বা একটু আগে বললাম যে টিআর এর উপরেও এটা দেওয়া যায়। তো আমি এখানে টি হেড দিলাম। তো আমি ডাইরেক্টলি টিআর ব্যবহার না করে বেটার যে পদ্ধতি সেটাই আমি করি। সেটা হলো আমি শুধুমাত্র টিআর প্রথম যেটা, তার উপরে টি হেড, শেষে টি হেড ক্লোজিং করে দিলাম। এই কাজটুকু আমি করতে পারি। এটা করলে কি লাভ হয়েছে? এটা লাভ হয়েছে আমি এই অংশটুকু আলাদা করে ফেলছি, যে এই অংশটুকু হলো টেবিলের হেডার। যদি বলেন এটা করে আবার লাভ কি, আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, এবার বাকি টোটাল অংশটা আবার একটা অংশের ভিতর হবে, সেটা নাম হলো টি বডি। মানে আমি বুঝাই দিলাম যে টি বডিটা হইলো প্রত্যেকটা জায়গার প্রতিটা অংশে বাকি যে অংশটা, সেই অংশটা হলো টি বডি, টেবিলের বডি। এই যে ডায়নামিক না করলেই সমস্যা। বিএস কোডে আপনি ডায়নামিকই করার চেষ্টা করবেন, ঠিক আছে। বেস্ট প্র্যাকটিস যেটা সেটাই করার চেষ্টা করি। তা আমার বাকি যে টিয়ার গুলো, বাকি যে টিয়ার গুলো, সেটাকে আমি ওই টি বডির ভিতর বসাই দিব। এটাই হলো নিয়ম। তো আপনারা আগে টিয়ারটাও বুঝছেন, রো কলামও বুঝছেন, এবার আপনারা এটাও শিখলেন। এবার এটার আরো অ্যাডভান্স একটা পার্ট আছে, সে হলো স্প্যান। টেবিল দুটাকে অ্যাড করা, মার্জ করা, এটা ডিফিকাল্ট, এটা আমি এখন বলতে চাচ্ছি না। টি স্প্যান বলে যেটাকে, এটা আপনাদের এই মুহূর্তে দরকারও নাই। তো এটা আর একটু যখন ভালো বুঝবেন, তখন টেবিলকে মার্জ করা এইটা আপনারা পরে শিখে নিয়েন, সমস্যা নেই। তো আমাদের এইটাকে রিলোড দিই, দেখেন যেরকম ডিজাইন তেমনই আছে। এখন আমরা যেটা করলাম, সেখানে আমরা এই বলে কি বলে W3 এর কমন কিছু স্টাইল আমি এখানে জাস্ট কপি করে নিছি। এই স্টাইলগুলো যেখানে টেবিল একটা ডাইরেক্ট, আমি ওইটা করছিলাম, আমি টিআর দিয়ে করছিলাম, ওরা টিডি দিয়ে করছে, বর্ডার 1 পিক্সেল সলিড দিছে যাতে বর্ডারটা বোঝা যায়, পাশের অংশটা বোঝা যায়। তো এটা যদি না থাকে, সিএসএসটা যদি না থাকে, তাহলেও টেবিল হয়, কিন্তু অত ভালো দেখায় না। এই দেখেন আমি এটা মুছে দেই, সেভ দেই। এবার দেখেন এই যে বুটস্ট্র্যাপ টেবিলটা ছিল, রিলোড দিলাম, দেখেন একদম গায়ে গায়ে মিলে গেছে। টেবিল ঠিকই আছে, এই যে এটাও আছে, ইমেলও আছে, কিন্তু পাশাপাশি মিলে গেছে। তো সিএসএসটা ব্যবহার করার কারণে ও কি হয়েছে, জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে। কিন্তু আমি এই কাস্টম সিএসএস করে যতটা সুন্দর করতে পারবো, ও যদি বুটস্ট্র্যাপ ফলো করি, আমি এরকম ডিজাইন অটোমেটিকলি আমার করা আছে। আমাদের বুটস্ট্র্যাপ এলিমেন্টস এর ভিতরে গেলে টেবিলস নামে একটা অপশন পাবো, কন্টেন্ট, এই যে টেবিলস, সেই টেবিলস এর ভিতরে গেলে ওরা বলতেছে যে তুমি যদি টেবিল করতে চাও, তুমি তো টেবিল এরকম ভাবে, যে আমরা একটু আগে যা করলাম সেটা দেখেন, এই যে টেবিল, টি হেড, তার ভিতর টিআর, তার ভিতর টিএইচ বা টি, এবার এটা প্রথমটা হলে আবার টিএইচ দিতে হয়, এটাও একটা ভুলে গেছিলাম বলতে। আর বাদ বাকিগুলো হচ্ছে টিডি দিতে হয়, প্রথমটায় টিএইচ দিতে হয়। তো ওরা কিন্তু ওই টেবিলটা অলরেডি বানায় দিছে। এখন এই টেবিলটা যদি আপনি কপি করে ব্যবহার করেন, আমার কাছে মনে হয় এটা আপনার কাছে অপরিচিত কিছু না। আপনারা এখন জানেন যে টেবিল কি, টি হেড কি, টি আরটা কি, টিডি মানে কি, এটা আপনারা সবাই জানেন। তা আমি যদি এই কোডটাকে ডাইরেক্ট কপি করি, অথবা আমাদের ওই ডিজাইনে এই ক্লাসটা ব্যবহার করি, টেবিল ক্লাসটা ব্যবহার করি, তাহলেই এনাফ। আমি শুধু এই টেবিলটা নিয়ে আসলাম এবং আমাদের ওই টেবিলটার ভিতরে
আমি ক্লাসের জায়গায় এই ক্লাসটা জাস্ট ধরায় দিলাম, যেটা আমরা অন্য ক্ষেত্রেও করে থাকি, বাটনের ক্ষেত্রেও আমরা করেছি। তো এবার যদি রিলোড দেই, দেখেন এটা বুটস্ট্র্যাপের টেবিল ডিজাইন হয়ে গেছে অলরেডি, ওই কালারটা চলে গেছে, বুটস্ট্র্যাপের টেবিল চলে আসছে। তো এইটার বুটস্ট্র্যাপ টেবিলটা একদম সাদামাটা, কিন্তু আমি একটু নিচে যাই, দেখেন ও বলতেছে যে তুমি যদি টেবিলে এই কালারগুলো দিতে চাও চাইলে দিতে পারবা, খালি এই ক্লাসগুলো বলতে হবে। ধরো টেবিলের প্রথমটার কালার তুমি চেঞ্জ করবা রেড, তাহলে তুমি টেবিল ডেঞ্জার নামে একটা টেবিল ক্লাস ব্যবহার করতে পারো, তখন ক্লাসটা হবে টেবিল ডেঞ্জার। তো আমি এখানে কপি করলাম, দেখি কাজ করে কিনা। এবার টেবিলের জায়গায় টেবিল ডেঞ্জারটা ব্যবহার করলাম। এইবার আমি এটাকে আমাদের এই কোডটাকে বুটস্ট্র্যাপটাকে রিলোড করি, দেখেন এটা ডেঞ্জার কোড হয়েছে, টেবিল ডেঞ্জার, সম্ভবত এটা হবে টেবিল একটা ডিফল্ট এরকম হবে। এই দেখেন এবার হচ্ছে টেবিল, এবং টেবিলের সব লাল হয়ে গেছে, তো দেখতে ভালো লাগতেছে না। তো আমাদের এখানে আরো আরো ক্লাসগুলো আছে, যেমন বর্ডার দেওয়ার অপশন আছে, এগুলো একটু একটু করে নিচে যাই। তো এটা আমরা একটু জানলাম যে কোনো টেবিলকে রেড কালার করার জন্য এই অপশনটা ব্যবহার, এই ক্লাসটা ব্যবহার করা যেতে পারে। যদি বলেন ভাইয়া এটা তো আমরা নিজেরাও পারতাম, হ্যাঁ নিজেরাও পারতাম, ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে ডাইরেক্ট সিএসএস এর ভিতরে টেবিল যে ক্লাসটা আছে এই যে উপরে, এখানে যদি ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে দিতাম সেম কথাই হইতো, কিন্তু ওরা যেহেতু দিছে কষ্ট করে, আমি আর কষ্ট করে করলাম না। এবার স্ট্রিপ র, মানে একটা রো এক কালার আর একটা অন্য কালার আর একটা অন্য কালার, এইটা আমি করতে চাচ্ছি আমার টেবিলে, হাউ ইট পসিবল। আমাকে তখন এই টেবিল স্ট্রিপ এই সিএসএসটা ব্যবহার করতে হবে, যেহেতু বুটস্ট্র্যাপ মানে রেডিমেড, তা আমার বুটস্ট্র্যাপ কল করাই আছে, আমাকে এখন কষ্ট করে স্টাইলগুলো না করলেও হয়। ধরেন আমার একটা টেবিল শো করার দরকার, এত কষ্ট করে যদি আমি প্রত্যেকটা জায়গায় সিএসএস আমি আর নিজে নিজে করি, তাহলে আমি কত সিএসএস লিখবো? সেটা না করে আমি ওই টেলিওয়ান বা কি বলে বুটস্ট্র্যাপ এইগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আরো সুন্দরভাবে করা সম্ভব। তো আমি একটা কাজ করলাম, ওই ক্লাসটা টেবিলের পরে টেবিল ডেঞ্জার লাল কালার না দিয়ে টেবিল স্ট্রিপ দিয়ে দিলাম। আচ্ছা সেভ দেই। এবার দেখেন আমাদের কি পরিবর্তনটা হয়েছে এখানে, রিলোড, টেবিলটা ভাগ ভাগ হয়ে গেছে, এটা এক কালার, এটা আরেক কালার, এটা আরেক কালার, মানে বোঝা যাচ্ছে একটা রো এর মাঝখানে যে ডিসটেন্সটা আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। বাট আমি কিন্তু এখন ওই কাস্টম কোনো সিএসএস কোড ব্যবহার করতেছি না, আমি বুটস্ট্র্যাপের কোডই ব্যবহার করতেছি। তারপরে স্ট্রিপ কলাম, যদি কলামগুলোকে আবার এইটাকে আলাদা করতে চাই, আমরা তো রো গুলাকে করলাম, কলামগুলো করার জন্য টেবিল স্ট্রিপ কলাম নামেও ব্যবহার করা যায়, এটার ব্যবহার তেমন একটা নাই। আচ্ছা আমি চাচ্ছি টেবিলটা একদম আমার যেমন এই কোডটা একদম ডার্ক, তা আমি চাচ্ছি আমার টেবিলটাকে একটু ডার্ক করতে, তাহলে নতুন একটা সিএসএস, সেটা নাম হলো টেবিল ডার্ক, এই সিএসএসটা অ্যাড করতে হবে। ওকে ফাইন, আমি এই কোডটাকে অ্যাড করে নিই। টেবিল স্ট্রিপও থাকুক, টেবিল তো কমন, এটা সবসময় থাকবে, যে এটা বুটস্ট্র্যাপ টেবিল সেটা বোঝানোর জন্য। এবার নতুন একটা ক্লাস অ্যাড করলাম টেবিল ডার্ক। আচ্ছা এবার আমি আমার কোডটাকে একটা রিলোড দিই, দেখেন টেবিলটা ডার্ক হয়ে গেছে এবং এখন দেখতে অন্যরকম একটা লুক চলে আসছে। তাহলে কি আমাকে কি কষ্ট করে এখানে সিএসএস অ্যাড করা লাগছে? না, এটাকে আমাকে করতেও হয় নাই, বর্ডার দিতে হয় নাই, এবং এটা অলরেডি ফুল এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ফুল সাইজ হয়ে গেছে। এমনকি এটা রেসপন্সিভ, কিরকম রেসপন্সিভ দেখেন, আমি এটাকে একটু ছোট করি, আমি এই ব্রাউজারটাকে ছোট করতেছি, আমার ল্যাপটপের ডিসপ্লে হলো 2K, মানে 2000 রেজুলেশন ধরেন। তো আমি এটাকে যদি ফুল এই মাথা থেকে এই মাথা পর্যন্ত করি, অটোমেটিকলি টেবিলটা বড় হয়েছে এবং লেখাগুলো সেন্টার লেফট অ্যালাইনমেন্টে আছে। আমি ছোট করতেছি, লেখাগুলো অ্যাডজাস্ট হচ্ছে। দেখেন আমার মতো করে যদি এটা মোবাইল ফোনে, তাহলে এমন হবে আরো এই অটোমেটিকলি সব অ্যাডজাস্ট হয়ে গেছে মাঝ বরাবর, বড় হলে বড়, ছোট হলে ছোট হলো, তার মানে অটোমেটিকলি রেসপন্সিভ হয়ে গেছে। রেসপন্সিভ মানে হলো এইটা বিভিন্ন ডিভাইসে ও অটোমেটিকলি ডিজাইনটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করবে, এটাই হলো রেসপন্সিভ ডিজাইনের কাজ। তাহলে টেবিলের আরো কি কি ক্লাস আছে আমরা দেখি। এই যে টেবিল যদি আপনি চান সবুজ করতে, স্ট্রিপ কলাম করতে পারেন, এই যে স্ট্রিপ কলাম। আরো অনেক হোভারেবল টেবিল, এই যে মাউস হোভার করলে টেবিলটা কিন্তু বোঝা যাচ্ছে রো গুলাকে, আমাদের টেবিল কি বোঝা যাচ্ছে? না, বোঝা যাচ্ছে না। ওকে, তাহলে টেবিলের এইটা করার জন্য আমাকে নতুন একটা করতে হবে, ক্লাস অ্যাড করতে হবে টেবিল হোভার। তো আমি এটাকে অ্যাড করি আমাদের ডিজাইনের ভিতরে, এই যে অ্যাড করলাম, কন্ট্রোল এস, সেভ দিলাম। এবার আমাদের এটাকে কাজ করতেছে না, রিলোড দিই। এবার দেখেন মাউস নিয়ে আসলে এবার হোভার হচ্ছে, হোভারে কাজ করতেছে, এই যে এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। আচ্ছা আমি যদি ডার্কটাকে বাদ দিয়ে দিই, আমি ডার্কটাকে বাদ দিয়ে দিই, সাদা হলে আর একটু ভালো বোঝা যায়। কন্ট্রোল এস, সেভ দিলাম। এবার রিলোড দিই, এই দেখেন মাউস নিলেই এটা হোভার হচ্ছে, টোটাল রোটা একটা
হোভারের ইফেক্ট কাজ করতেছে। এগুলো কিন্তু আপনার কাস্টম সিএসএস দিয়ে করলে অনেক ক্লায়েন্ট সিএসএস লেখা লাগতো, তারপর এগুলোকে ম্যানেজ করা লাগতো, কিন্তু বুটস্ট্র্যাপের কারণে আমাকে শুধুমাত্র ক্লাস ধরায় ধরায় আমি করতে পারতেছি। ওকে, আরও যাই, আরও নিচে যাই, টেবিলের ভিতর কি কি আছে আমরা দেখি। আমরা হোভারেবল রো কিন্তু দেখে ফেলছি অলরেডি। এই অ্যাক্টিভ টেবিল ফেবিল এগুলো লাগবে না, ও মিলাইছে কলামটা অনেক কমপ্লেক্স, এগুলো দরকার নেই। আমি যতটুকু দেখাই এতটুকু দেখাইলেও চলবে, আপনাদের সমস্যা নেই। টেবিলে যদি আমরা বর্ডার চাই, এরকম টেবিল বর্ডার, এই কোডটা আমরা ব্যবহার করতে পারি। এই কোড বলতেছি, সরি ক্লাস, এটা ব্যবহার করতে পারি। তো আমি কিন্তু খালি ক্লাস বাড়াচ্ছি, আমি সিএসএস বাড়াচ্ছি না। টেবিল স্ট্রিপ দিলে এক কাজ, টেবিল বর্ডার দিলে এক ধরনের কাজ, আর একটা দিলে আরেক ধরনের কাজ, এইভাবেই কিন্তু হচ্ছে। আমি সেভ করলাম, এবার এটাকে রিলোড করে দেই। এই যে রিলোড করে দিলাম, এবার দেখেন বর্ডার, এটা আগের থেকে ওই টেবিলের যে ডিফল্ট বর্ডার দেওয়া ছিল, এই বর্ডারটা দেওয়া ছিল স্ট্রিপের, সেই বর্ডারটা কাজ করতেছে। সম্ভবত এটা না দিলেই কাজ করবে, কারণ একটা আবার একটা ওভাররাইড হয়। এই যে এইটা বর্ডার হইছে ওই কোডটা বাদ দেওয়ার কারণে। তো এক একটা ক্লাস খালি আমি ব্যবহার করব, আচ্ছা সেইটাই আমি ব্যবহার করলে আমার ডিজাইনগুলো সুন্দর হবে। আচ্ছা, টেবিলের যদি চাই টেবিলটা একটু লেখাটা ছোট হবে, এত বড় না, আর একটু ছোট চাচ্ছি, তাহলে টেবিল এসএম। এটা একটা জিনিস মনে রাখেন, বুটস্ট্র্যাপে এস এম দ্বারা স্মল বুঝায়, এস এম দ্বারা স্মল বুঝায়, এমডি দ্বারা মিডিয়াম বুঝায়, এক্সেল দ্বারা বড় বুঝায়। সামনেই দেখবেন, সামনে যখন লেআউট নিয়ে কাজ করব তখন দেখবেন এটা আসবে। আবারও বলি, এস এম দ্বারা সবসময় স্মল বুঝায়, এমডি মানে মিডিয়াম বুঝায়, এক্সেল মানে বুঝায় বড়। তো আমি যদি টেবিলটাকে ছোট করতে চাই, মার্জিন পেরিং সব ছোট ছোট হবে, তাহলে টেবিল এসএম এটা ব্যবহার করতে পারি। এই ক্লাসটা শিফট দিলাম, এবার আমি এটাকে রিলোড করি, দেখেন অনেক চাপা হয়ে গেছে, গায়ে গায়ে লেগে গেছে। তো মোটামুটি এখানে কমন যে সিএসএস গুলো আমাদের ব্যবহার করা প্রয়োজন সব এখানে দেওয়া আছে, ইন টোটাল সব দেওয়া আছে, দেখছেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হতে পারে, সেটা হলো টেবিল হেডের ভিতর আবার অনেক সময় আমরা এরকম এক্সট্রা ডিজাইন ব্যবহার করি। তো টেবিল হেড যেটা, ধরেন হেডটাকে একটু আলাদা করতে চাই, নিচেরটা ঠিক আছে, হেডটা একটু আলাদা করব, তাহলে সেখানে আবার একটা ক্লাস অ্যাড করা যায়, টেবিল ডার্ক বা টেবিল লাইট। এই যে লাইট, এটা ব্যবহার করা যেতে পারে। আরো কিছু কোড আছে যেগুলো ব্যবহার করা যেতে পারে। তো এটা তো টেবিলে না, টি হেডে ব্যবহার করব। টি হেডের ক্লাসের ভিতরে আমি এটা ব্যবহার করলাম যে, তো তোমার হেডার মানে হচ্ছে উপরের প্রথম রো, ফার্স্ট রো মানে হলো হেডার বা হেড, সেটা তুমি ডার্ক হও। আচ্ছা ফাইন, আমি এখন এটাকে রিলোড দিই। এমন ছিল, এই দেখেন একটা আলাদা টেবিল তৈরি হয়েছে, এখানে প্রথম রোটা হলো ডার্ক, বাদ বাকিগুলো তো নর্মাল অ্যাজ ইউজুয়াল যেরকম তেমন। এটা ছিল বুটস্ট্র্যাপ টেবিল প্লাস কাস্টম টেবিল। আপনারা বুঝছেন সবাই, নাকি আজকেও ডিফিকাল্ট মনে হচ্ছে বলেন? আছেন নাকি কেউ? না স্যার, আজকে না ভাইয়া, সহজ বুঝা যাচ্ছে। ধরে আছে ঘুমায় পড়ছেন নাকি আজ- কেউ? ঘুমায় পড়ছেন সবাই? না স্যার, আজকে না, ইজি হচ্ছে। আচ্ছা আচ্ছা, চা পানি নিয়ে বসবেন, ঠিক আছে? এটা তো প্রোগ্রামিং এর ক্লাস, একটু চা বা কফি নিয়ে পাশে বসবেন। আমিও কিন্তু অনেক সময় আপনাদের ক্লাস নিতে নিতে চা কফি বা এগুলো খাই, কারণ আসলে বক বক করি তো। আমি তো দেখেনি, যারা আমার ক্লাস করছেন দেখছেন যে আমি আসলে 5 সেকেন্ডও চুপ থাকি না, আমার সবসময় কন্টিনিউয়াসলি কথা চলতে থাকে। আর আপনারা যেহেতু শুনতেছেন, শ্রোতা, আপনারা শুনবেন, শুনে শুনে ট্রাই করবেন। নিজেকে একটু স্ট্রং রাখা দরকার, একটু মানে সুন্দর করে যেন বুঝতে পারেন, কনসেন্ট্রেশনটা থাকে। হ্যাঁ, এই জন্য আমরা চা কফি কিছু নিয়ে বসে তারপরে গুরুত্ব সহকারে ক্লাসটা করার চেষ্টা করব। তা আমরা কিন্তু টেবিলের খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা ডান করে ফেললাম, যেখানে এরকম দেখতে দেখতে কিন্তু আমাদের অনেক কিছুই কমপ্লিট হয়ে যাচ্ছে বা যাবে। আমরা অলরেডি কম্পোনেন্টস এর কথা বলছিলাম, যে কম্পোনেন্টস গুলো আপনারা অ্যাপ্লাই করবেন। তো একটা ওয়েবসাইট করতে গেলে কিছু কমন এলিমেন্টস লাগে, যেমন আমি গত ক্লাসে বলেছিলাম যে একটা স্লাইডার লাগে। ওকে ফাইন, সেটা আমরা বুটস্ট্র্যাপ দিয়ে জাভাস্ক্রিপ্ট ছাড়াই আমরা করতে পারি, কারণ জাভাস্ক্রিপ্ট যেহেতু আমরা শিখি নাই। তো আলাদা আমি নতুন করে কোনো অ্যাডঅনস বা অন্য কোনো জেএস ফাইল দিয়ে কিভাবে একটা স্লাইডার অ্যাড করতে হয়, এত প্যাসেলের মধ্যে আমি এখনো যাইনি। যে আপনারা অল্পর ভিতরে আগে শিখেন, এই জন্য ডাইরেক্ট বুটস্ট্র্যাপে চলে আসছি। কারণ অনেক ভালো ভালো স্লাইডার আছে, যে স্লাইডারগুলো পার্সোনাল ওয়েবসাইট থেকে, ওয়াও স্লাইডার,
সে ওয়াল স্লাইডার থেকে জাভাস্ক্রিপ্ট কোড ডাউনলোড করে করে তারপর সেগুলো ওয়েবসাইটে ব্যবহার করতে হয়। এত ডিফিকাল্ট আমি যাই নাই, আমি সরাসরি ডাইরেক্ট বুটস্ট্র্যাপে নিয়ে আসছি। আগে বুটস্ট্র্যাপ বুঝেন, দেন আপনারা করতে পারবেন। তো আমরা এখানে যেটা আজকে করলাম সেটা হলো টেবিল। আচ্ছা, এইবার ইমেজ ইমেজ নিয়ে আমি এইখানে যেগুলো আছে আমি সেগুলো একটু অল্প একটু করে বলে দিই, আপনাদের প্রয়োজন হতে পারে যেগুলো। টাইপোগ্রাফি টাইপোগ্রাফি আমরা অলরেডি জানি, আমরা জানি যে কোন কোন লেখা কি হতে পারে, কিভাবে হতে পারে। যত প্রকার সিএসএস আছে কন্টেন্টের ভিতরে আছে, কিন্তু আমি কিন্তু কম্পোনেন্টসের ভিতরে নাই। আমি লেআউট শুরু করছিলাম গত ক্লাসে, কিন্তু আপনারা অনেকে বুঝতে পারেন নাই গ্রিড সিস্টেমটা। এটা আপনারা কলাম, কল 6, 12, রো, কন্টেইনার, এটা আরেকটু প্র্যাকটিস করলেই ক্লিয়ার হয়ে যাবে, কোনো বিষয় না। খালি সেকশনটাকে ভাগ করা, আমরা ডিভিশন তো পারি। আমরা তো হেডারও ব্যবহার করছি, যে হেডার দিয়ে হেডার একটা অংশ বাম সাইড, ফ্লোট লেফট, ফ্লোট রাইট দিয়ে আমরা সাইডগুলোকে আলাদা করেছি, কিন্তু সেইটা একটু এখানে ওদের রেডিমেড সিএসএস দিয়ে করা, এই ছাড়া তেমন কোনো পার্থক্য নেই। তো আচ্ছা, টাইপোগ্রাফের ভিতরে যাবতীয় যত প্রকার লেখালেখি আছে সব কিছু এখানে আছে। তবে বুটস্ট্র্যাপে এত কিছু লাগে না, এবং বুটস্ট্র্যাপে আসলে ওই প্যাসাপেসি না, বেশিরভাগই হলো সিএসএস। ধরেন আমরা শিখেছিলাম যে আমি যদি কোনো লেখা বড় করতে চাই তাহলে আমরা ব্যবহার করি কি, H1। H1 ব্যবহার করে আমরা লিখলাম বাংলাদেশ। এবার এটাকে সেভ করলাম। এখন এইটাকে যদি আমরা রিলোড দেই তাহলে আমরা একটা বড় মাপের লেখা পাবো, যেটা ওই হ্যালো ওয়ার্ডে লেখাই আছে অলরেডি, উপরেই যে H1 দিয়ে এটা লেখা আছে। কিন্তু আমি যদি H1 না দিয়ে এখানে পি দেই, পি মানে কি কে বলবেন? পি মানে কি? পি ট্যাগটার অর্থ কি? প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ, রাইট। তা আমরা এখানে পি যদি দেই, প্যারাগ্রাফ দেই, তো দেখেন অনেক ছোট্ট একটা লেখা আসছে। কিন্তু এইটা আমরা যদি এই পিও দেই তাতেও কোনো সমস্যা নাই, কারণ আমরা তো শুধু এইচটিএমএল করছি। সিএসএসও যদি একে কম্বাইন করি, পি মানে যে সবসময় লেখা এত ছোটই হবে তা কিন্তু না। আমি পিটাকে যদি এইচটিএমএল ক্লাস দিই, এইচটিএমএল এর সাথে ক্লাস অ্যাড করি, দেন এই যে পি প্যারাগ্রাফ, আমি এখানে একটা স্টাইল দিয়ে দিলাম ফন্ট সাইজ, এবং সেখানে দিয়ে দিলাম 34 পিক্সেল। তো দেখেন বড় হয়ে গেছে। আচ্ছা 34 পিক্সেল না, আমি এখানে দিলাম 94 পিক্সেল। তো দেখেন ওই H1 এ যতটুকু বড় হয় তার থেকে বেশি বড় হয়ে গেছে। এর অর্থ হইল যে H1 দিয়ে যে আমরা শুধুমাত্র ওকে বড় করার জন্য ব্যবহার করি সেইটা না। H1 শুধুমাত্র বড় করার জন্য ব্যবহার হয় না, আমরা একটা ছোট্ট প্যারাগ্রাফকেও এই সিএসএস দিয়ে বড় ছোট করতে পারি। তার মানে সাইজের জন্য কেউ H1 ব্যবহার করে না, বা H1, H2, H4 ব্যবহার করে না। এটা মূলত লাগে এসইওর জন্য, এসইওর জন্য বোঝানোর জন্য যে এই লেখাটা হেডার। কারণ আমরা তো অনেক সময় একটা লিঙ্কে প্রয়োজনের খাতিরে এই সিএসএস দিয়ে অনেক বড় করি, আবার একটা H1 কে ছোট করি। তো আমাদের প্রয়োজনের খাতিরে সিএসএস দিয়ে আমরা ওটাকে ছোট বড় করে নিই। তো গুগল বুঝবে কিভাবে যে এই লেখাটা ইম্পর্টেন্ট? তো এটা বোঝানোর জন্য হচ্ছে আমরা H1 ব্যবহার করি, যে এইটা হচ্ছে H1। আমি ছোট করি বড় করি সেটা তোমার দেখার বিষয় না, গুগল তুমি জেনে নাও এটা হলো একটা হেডার। এইটা বোঝানোর জন্য আমরা হচ্ছে H1 ব্যবহার করি। তার মানে আসলে কি শিখলাম আমরা, যে আমরা সিএসএস দিয়ে যে কোনো কিছুকেই বড় ছোট করতে পারবো, কোনো ব্যাপার না। তো আমি এই যে ফন্ট সাইজ বড় ছোট করলাম, তো এটা তো আমি এইচটিএমএল কি বলে সিএসএস কোড লিখলাম। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, যদি বুটস্ট্র্যাপ কানেক্ট করা থাকে তাহলে পি এর ভিতরে যদি আমি একটা ক্লাস দেই, ক্লাস দিয়ে আমি যদি এখানে টাইপোগ্রাফি, আমি এখানে H1 নামে একটা ক্লাস ব্যবহার করি, এবার যদি সেভ দেই, আসলে এটা H1 না, এটা আসলে একটা প্যারাগ্রাফ। কিন্তু ক্লাসের ভিতরে আমি H1 বলে দিছি। H1 নামে একটা ক্লাস আগের থেকে এখানে আছে, বুটস্ট্র্যাপে আছে, এখানে নাই, আমি করি নাই, কিন্তু বুটস্ট্র্যাপে এই ক্লাসটা কিন্তু আছে। বলবেন কিছু? আচ্ছা, H1 আছে। এখন আমি যদি এটাকে একটু রিলোড দেই, দেখেন এই যে রিলোড দিলাম, দেখেন এটা বড়ই হইছে, H1 যেমন সেম হইছে। তো এত বড় হইলো কেন? আসলে তো প্যারাগ্রাফ হইছে, তার কারণ হইলো এটাকে একটা ক্লাস দেওয়া হইছে, ক্লাসটার নামই হইলো H1 ক্লাস। ক্লাসটা কই পাইলাম? ক্লাসটা হইলো বুটস্ট্র্যাপে প্রিডিফাইন, মানে আগের থেকেই বুটস্ট্র্যাপে এই ক্লাসটা বলে দেওয়া আছে। এবং এটা আমি কিভাবে জানলাম? আমি যেভাবে জানলাম আপনারা সেম একই রকম ভাবে জানবেন। এই টাইপোগ্রাফিতে আসেন, টাইপোগ্রাফিতে বলা আছে যে হেডিং এর জন্য H1 ব্যবহার করি আমরা। তো H1 তো ব্যবহার করি, কিন্তু চাইলে H1 ছাড়াও আমরা এখানে H1 এর নামে একটা ক্লাস আছে, এই যে প্যারাগ্রাফের ভিতরে H1 দিয়েও আমরা বড় করতে পারি, H2 দিলে H2 যেমন সাইজ হয় তেমন হবে।
তো তার মানে কি আমরা এই ক্লাসগুলো ব্যবহার করতে পারবো। তারপরে আর কি কি আছে দেখেন, ডিসপ্লে হেডিং। আমি যদি এই লেখাগুলোকে বড় সড়ো হেডিং না কিন্তু বড় করতে চাই, এই সনের মতো বড় করতে চাই না, যে ট্রেডিশনাল হেডিং এলিমেন্টস আর ডিজাইন টু ওয়ার্ক বেস্ট ইন মোস্ট মিড অফ ইউর ওয়েব পেজ কন্টেন্ট when you need a heading to stand out consider using display heading। তুমি চাইলে বড় ছোট করার জন্য এইটাও ব্যবহার করতে পারো। তো ডিসপ্লে 1 এক নম্বর, 6টা অল্টারনেট ক্লাসও ওরা দিয়ে দিছে। তো আমি এখানে এই সন না ব্যবহার করে আমি এখানে ডিসপ্লে অনও ব্যবহার করতে পারি, এটা আরেকটা ক্লাস। এই সবগুলো মনে রাখার, যদি মনে না রাখতে পারেন, আমি অনেক সময় মনে থাকে না, আমি তখন এই যে অনেক সময় বুটস্ট্র্যাপে আসি, অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে আমার মনে থাকে না, আমি অনেক কিছু এখান থেকে আবার রিকল করে নিই। অনেকদিন না করলে আসলে প্র্যাকটিস ভুলেও যায় অনেক সময়। করা প্রজেক্ট 10 দিন কাজ করি না, নিজে করছি, সেই নিজের করা জিনিসে অনেক সময় খেয়াল থাকে না, কারণ অনেক কিছু লেখা লাগে। তো তো এবার আমি এটাকে রিলোড দেই, দেখেন ডিসপ্লে অন অনেক বড় হয়েছে। তার মানে এটাও একটা ক্লাস যেটা আমরা ব্যবহার করতে পারি। তো আর কি কি ক্লাস আছে এখানে, এই যে ডিসপ্লে ফন্ট সাইজ ওরা একটা ভেরিয়েবল বলে দিছে, এই কোড না বুঝলেও চলবে আপনার আপাতত। আচ্ছা, পিএসপি লিড, দিস লিড প্যারাগ্রাফ স্ট্যান্ড ফ্রম রেগুলার প্যারাগ্রাফ। যদি কোনো প্যারাগ্রাফে আমরা লিড ক্লাসটা ব্যবহার করি, মেক এ প্যারাগ্রাফ স্ট্যান্ড আউট বাই অ্যাডিং লিড। আমরা লিড নামে যদি একটা ক্লাস ব্যবহার করি, আমরা তো অনেক ক্লাসই ব্যবহার করলাম, এটা ব্যবহার করি, তাহলে দেখবেন ওইটা রেগুলার যে প্যারাগ্রাফ আছে, এই যে একটা প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফের মতোই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে ওই ওদের বুটস্ট্র্যাপ কনসেপ্টের উপরে একটা প্যারাগ্রাফ ডিজাইন হয়েছে। আমরা অনেক জায়গায় এই এরকম দেখি যে উপরে একটা লেখা, ছোট্ট নিচে হালকা করে একটা লেখা, তার মানে এই ক্লাস ব্যবহার করতে হবে। এখন বলতে পারেন স্যার এতে তো আমরা অনেক ক্লাস মুখস্থ রাখতে হবে। অনেক ক্লাস মুখস্থ রাখতে হয় বিষয়টা এমন না, কিছু ক্লাস মুখস্থ রাখতে হয়। এরকম অনেক ক্লাস আছে যেগুলো মিল, যেমন এইসন মনে রাখা সহজ, আবার H2 মনে রাখা সহজ। যেগুলো মনে রাখা সহজ সেগুলো মনে রাখবো, আর যেগুলো মনে রাখা কঠিন সেগুলো একটু দেখে নিলাম এখান থেকে, ঠিক আছে। যেমন ধরেন আর কি কি ক্লাস আছে এখানে, কোনো লেখা এরকম হাইলাইট করতে চাই, এরকম হাইলাইট, অনেক লেখা মাঝখান থেকে এইটুকু হাইলাইট করতে চাই, তাহলে ক্লাস আছে, ক্লাসটা হলো মার্ক দিয়ে করা যায়। হাইলাইট নামে আর একটা ক্লাস আছে, এই মার্ক হলো একটা ট্যাগ, এই ট্যাগ দিয়ে করতে হয়। আর হাইলাইট নামে আর একটা ট্যাগ আছে, অথবা মার্ক নামে একটা কি পাবেন, ট্যাগ, এই ক্লাস পাবেন। এই যে আমি এটাকে কপি করি, তো বাংলাদেশ, তারপরে লিখলাম ইজ মাই কান্ট্রি। তো এখন কান্ট্রিটাকে আমি হাইলাইট করতে চাই, তো কান্ট্রির শুরুতে আমি একটা কোড নিলাম, যেটা নাম হলো স্প্যান একটা কোড, যে কোডটা দিয়ে হচ্ছে আমরা ছোট ছোট জায়গাকে সিলেক্ট করতে পারি। তো স্প্যান শুধুমাত্র শুরু করলাম এই কান্ট্রির উপরে, সামনে আর বাইরে, মানে শুরুতে এবং শেষে, কারণ শুধু কান্ট্রিটাকে সিলেক্ট করার জন্য। এবার এটার ক্লাস দিলাম মার্ক। আচ্ছা, এবার রিলোড দেই, দেখেন সবকিছু হয়েছে, শুধু কান্ট্রিটা মার্ক করা হয়েছে, কারণ ওই ক্লাসটা শুধু কান্ট্রির উপরেই অ্যাপ্লাই হয়েছে। তো টাইপোগ্রাফির ভিতরে এরকম কমন যেগুলো একদম মোস্টলি যেগুলো ব্যবহার হয়, আমি সেগুলো অলরেডি আপনাদের বলে দিছি যেগুলো আমরা ব্যবহার হয়। টেক্সট সেন্টার, কোনো লেখা মাঝখানে আনতে চাই, এই লেখাটা এইখানে, এই হ্যালোয়ারটা মাঝখানে আনতে চাই, টেক্সট সেন্টার, এই ক্লাসটা ব্যবহার করলে হয়ে যাবে। টেক্সট সেন্টার, এই দেখেন হ্যালো ওয়ার্ড ক্লাস টেক্সট সেন্টার আসছে না মাঝখানে। আমার কিন্তু টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার এগুলোর অনেক ক্লাস লেখা লাগতো। টাইপোগ্রাফি নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা, আপনারা বুঝতে পারছেন কিনা? আমার অনেক কিছু মিসিং আছে, সেগুলো আমি বলি নাই, বলবো আস্তে আস্তে, সমস্যা নেই। আপনারা কি বুঝতে পারছেন কিনা বলেন? টাইপোগ্রাফি যতগুলো সিএসএস বললাম, এইগুলো অন্তত বুঝছেন কিনা? যতটুকু বলছেন বুঝতে পারছি জি স্যার। স্যার। ওকে, তাহলে এইগুলো একটু প্র্যাকটিস করেন, আবারও একটু প্র্যাকটিস করবেন, যেহেতু এখানে ক্লাসেরই ব্যবহার, শুধু ক্লাস ধরে ধরে এখানে আরো অনেক ডিফিকাল্ট, আমি অনেক কিছু ইগনোর করে যাচ্ছি, যে না আপনাকে ডকুমেন্টেশন শিখেন। একজন ওয়েব ডেভেলপার হতে গেলে তার অন্যতম একটা পূর্বশর্ত, মানে কি বলে, শর্ত হচ্ছে আপনার ডকুমেন্টেশন পড়া। এই ডকুমেন্টেশন পড়ে পড়ে এখানে সব কিছু লেখা থাকে। লারাভেল শিখবেন আপনি, লারাভেল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডকুমেন্টেশন দেওয়া আছে। যে ডকুমেন্টেশনটা একবার রিড করে পড়ে ব্যবহার করতে পারে, সে সব ধরনের কাজ সে করতে পারবে। আচ্ছা, ইমেজেস, আমরা ইমেজেসে আসি।
তো ডকুমেন্টে কাজ করার জন্য আমাকে অনেক ইমেজের প্রয়োজন পড়বে, যেটা অলরেডি আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছি। তো এটা একটা রেসপন্সিভ ইমেজ, এইটা যদি আমি ব্যবহার করতে চাই, বা এটা একটা রেসপন্সিভ ইমেজ, ধরেন একটা ইমেজ থাম্বনেল করতে হবে, উপর নিচ সব সোজা করতে হবে, তো আমি তো এখানে 200 বাই 200 পিক্সেল হাইট ওয়াইড লিখতে হবে, কিন্তু এই ক্লাসটা ব্যবহার করলে ছবিটা অটোমেটিকলি এরকম 200 বাই 200 পিক্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটা ছবি এনে তারপর দেখাই। ওকে, ক্লাস 4 ছবি আছে, এখানে একটা ছবি আছে। আচ্ছা, ছবি যেহেতু এখানে আছে, তো আমি ছবিটাকে ডাউনলোড করে নেই। তবে এই ছবিটা তো একটা ভিতরের ফোল্ডার, আমি যেহেতু বাইরে করতেছি। আচ্ছা, বাইরে কেন? এই যে বাইরে করতেছি, যে বিএস এই ক্লাসের ভিতরে না, তো এইটাকে আমি বাইরের ফোল্ডারে নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড জেপিজি। ওকে, তো এই যে কোডটুকু আছে, কষ্ট না করে এইটুকু কপি করে নিয়ে যাই, টেবিলের উপরে এটাকে পেস্ট করি। তো এসআরসি, এসআরসি মানে কি? এসআরসি অর্থ কি, ফুল মিনিং? সার্চ। সোর্স। সোর্স, রাইট। এসআরসি মানে হলো সোর্স। আচ্ছা, তো আমাদের যে সোর্স আছে, সোর্সটার নাম কি? ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি, মেবি ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি। তো আমার তো কোনো ফোল্ডারের ভিতরে নাই, তো ফোল্ডারের নাম বলে দেওয়ার দরকার নেই, শুধুমাত্র নামটা বলে দিলেই, সেম ডিরেক্টরি যেহেতু রিলেটিভ পাথ, তো আমি সেই জন্য একদম ওই কার্ডটা আমি জাস্ট বলে দিলাম, সেভ দিলাম। এবং এখানে অন্য ইমেজের মতো নর্মাল ইমেজ যেভাবে করি সব ঠিক আছে, কিন্তু ক্লাসের ভিতর ইমেজ ফ্লুইড এটা আমি ব্যবহার করেছি। তো এইটাকে আমি সেভ দিই, সেভ দিয়ে আমি হচ্ছে আমাদের এইটাকে রিলোড করি। এখানে একটা ছবি হয়েছে, কিন্তু ছবিটা এই মাথাতে এই মাথা পর্যন্ত, দেখছেন? একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। তো এই ছবিটা তো আমি নিজেও পারতাম, আমি নিজেই করতে পারতাম, তাহলে ওই ক্লাসটা ব্যবহার করার লাভটা কি হইলো? লাভটা হইলো এই ছবিটা রেসপন্সিভ, মানে এই ছবিটা ছোট বড় করা যাবে, অটোমেটিকলি রেসপন্সিভ হবে। আমি এটাকে ছোট করি, দেখেন ও কিন্তু ছোট হয়ে গেছে। এবার দেখেন আমি এটাকে বড় করি, আমি ডাইরেক্টলি এইভাবে রেসপন্সিভ করতেছি। আসলে কিন্তু রেসপন্সিভ এভাবে চেক করার নিয়ম না, রেসপন্সিভ চেক করার নিয়ম কোনটা সেটাও বলে দিই আপনাদের। আপনার হচ্ছে এটা রেসপন্সিভ কিনা দেখার জন্য রাইট ক্লিক করতে হয়, করে ইনস্পেক্টে যেতে হয়, এটা আমরা অলরেডি গিয়েছি। যাওয়ার পরে এইখানে দেখবেন বাম সাইডে একটা মোবাইলের মতো আইকন আছে, এই যে টুগল ডিভাইস টুলবার। আমি যদি টুগল ডিভাইস টুলবার দিই, তাহলে এটা একদম ছোট হয়ে যাবে, তখন এটাকে আমি ছোট করে নিই। এবার ধরেন আমি এই যে কাজটা করতেছি, সেই কাজটা করতেছি কম্পিউটারে, কিন্তু স্যামসাং গ্যালাক্সি S8 কেমন দেখাবে এই কাজটা, সেটা এখান থেকে প্রিভিউ দেখা যায়। অথবা আইফোন 14 প্রো ম্যাক্সে এই যতটুকু আমি করছি এটা কেমন দেখাবে, এখানে ক্লিক করলাম, আইফোন 14 এমন আসবে, একটু জুম করে দেখাই, 125% এমন আসবে, আর একটু কম জুম করি 100%, এই যে এমন আসবে। অথবা আমি এখান থেকে রেসপন্সিভ দিতে পারি, রেসপন্সিভ দিলে এই কর্নারে একটা বার আসবে, সে বারটা দিয়ে ছোট হইলে কেমন হবে, বড় হইলে কেমন হবে, সব টেনে টেনে ইনস্ট্যান্ট দেখা যায়। এইভাবে আমরা রেসপন্সিভটা চেক করি। আরও অনেক পাওয়ারফুল টুলস আছে, সেগুলোই করি, এটা কমন, সবাই ব্যবহার করে এটা। এই দেখেন এই ছবিটা যখন বড় করা হচ্ছে ছবিটা বড় হচ্ছে, আবার ছোট করলে ছবিটা ছোট হচ্ছে। এই যে যে বড় ছোট অটোমেটিকলি হচ্ছে, এটার কারণ কি? কারণ হইল এই ক্লাসটা, এই ক্লাসটাই হইল 100% এই মাথা থেকে মাথা পর্যন্ত করতেছে, আবার রেসপন্সিভও করতেছে। বুঝছেন আপনারা এটা? ওকে, আমরা যদি এই ইমেজ থাম্বনেইল এই ক্লাসটা আমরা ব্যবহার করি ইমেজের এই ক্লাসটার জায়গায়, তো তাহলে কি হবে, কি ঘটবে? এখানে আমাদের এটাকে রিলোড করে দেই, দেখেন ও একটা থাম্বনেইলের সাইজ চলে আসছে, এবং থাম্বনেইল আমি এটাকে অফ করে দিই, যে এটাকে অফ করে দিলাম, দেখেন এই যে আসছে। খেয়াল করে দেখেন যে এই টোটাল ছবিটার পাশে হালকা করে একটা বর্ডার দিয়ে, এই যে হালকা একটু বর্ডার দিয়ে কিন্তু চারপাশে একটা থাম্বনেইলের মতো সাইজ চলে আসছে। আমি ছোট করলি, আবার রেসপন্সিভ করি, এই যে রেসপন্সিভ, এই দেখেন এই যে একটা সুন্দর থাম্বনেইলের মতো ডিজাইন কিন্তু চলে আসছে। কিসের কারণে? এই ক্লাসটার কারণে। আমি যদি চাই যে বর্ডারগুলো কার্ভ করব, একটু ঘুরাবো, মানে রেডিয়াস যেটা আমরা জানি, তো সেটার জন্য আমরা রাউন্ডেড এই নামের ক্লাসটা জাস্ট দিলেই এনাফ, রাউন্ডেড দিয়ে দিলাম, মানে বর্ডার রেডিয়াস। ও ও সিএসএস ওইটাই করবে, ও কিন্তু বর্ডার রেডিয়াসই ব্যবহার করবে, কিন্তু
ক্লাসের মাধ্যমে করতেছে। এই দেখেন, এই যে রিলোড দিলাম, বর্ডারটা হালকা একটু রেডিয়াস হয়েছে। আমার এখানে ডিসপ্লে কম, আমি 200% দিই। এই দেখেন বর্ডার কিন্তু রেডিয়াস হয়েছে। এবং আমি যদি এটার কোডটা চেক করতে যাই, ওরা এটার জন্য কি করলো, রাউন্ডেড ক্লাসটা আসলে কি, এই দেখেন রাউন্ডেড ক্লাসটা ওরা বানাইছিল, বানাই বলে দিছিল বর্ডার রেডিয়াস হবে এত পার্সেন্ট, এই যে বিএস বর্ডার রেডিয়াস এইটা হবে এত পার্সেন্ট, খালি এটা বলে দিছিল। এই দ্যাটস ইট। আচ্ছা, আর কি কি আছে এখানে গুরুত্বপূর্ণ? এই অলমোস্ট এইগুলোই আমরা ব্যবহার করে থাকি, এই কমন সিএসএস এগুলোই। তো কন্টেন্টের ভিতরে মোস্টলি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা শিখলাম। আচ্ছা, এবার ফর্মের ভিতরে আমরা কিন্তু প্রিভিয়াস কাজের ক্ষেত্রে এরকম একটা ফর্ম ডিজাইন অলরেডি করে ফেলছি। তো এইখানে কিন্তু এই ডিজাইনটা করার জন্য আমরা এখানে ইনপুটের ভিতরে কোড লিখছিলাম, মনে আছে কিনা আপনাদের আমি জানি না সঠিক। এই যে এই ফর্ম ইনপুট, হাইট হবে, বর্ডার হবে, আপনাদের দেখাই সব কোড আমি লিখছি। এটা আমার মনে হয় আপনারা সবাই 4 নম্বর ক্লাসটা বা 4 নম্বর ক্লাসটাই মেবি, যদি টোটাল টিউটোরিয়ালটা দেখেন হুবহু এটা তৈরি করতে পারবেন, একদম সেম টু সেম এইটা আপনারা তৈরি করতে পারবেন, কারণ কোড মোড সহ সবকিছু গুগল ড্রাইভে আপলোড পর্যন্ত করে দেওয়া আছে। এই ফর্মটা হুবহু আপনারা করতে পারবেন। তো এই ফর্মটা করার জন্য এই যে কোডগুলো আমরা লিখলাম, সেই কোডটা আবার না লেখার জন্য ওরা এখানে ফর্মস নামে কিছু, যেহেতু একটা ওয়েবসাইটে ফর্ম খুবই নেসেসারি একটা আইটেম, তো ফর্মের ভিতর যা যা দরকার সেগুলো আবার ওরা করে দিচ্ছে। যেমন ফর্ম কন্ট্রোল বলতে ফর্মের প্রত্যেকটা এলিমেন্ট খেয়াল করে দেখেন, আমি যে ফর্মটা দিচ্ছি সেখানে কিন্তু শুধু লেখা যায়, কিন্তু সব জায়গায় কিন্তু শুধু এই ফর্ম থাকে না। আমি বলছিলাম ফর্মের কয়েকটা টাইপ হয়, যেমন ফর্মের টাইপ হয় টেক্সট। আর কয়েকটা টাইপ বলেন তো, কার মনে আছে কি কি টাইপ হইতে পারে? আমি দেখাইছি 4টা বা 5টা, কিন্তু বলছিলাম 8টা 9টা 10টার মতো আমি টাইপ বলছিলাম। কেউ বলতে পারবেন ফর্মের ইনপুটের টাইপগুলো কি কি হতে পারে? বুঝেন নাই মনে হয় আমার কোশ্চেন। নাম্বার হতে পারে, রাইট, নাম্বার পাসওয়ার্ড যেমন নাম্বার হতে পারে, তারপর নাম্বার মানে টেক্সট দেয়া থাকলে নাম্বার এবং টেক্সট দুটাই ইউজ করা যায়। আমি রাইট। জানি না সঠিকটা বলছি কিনা। আচ্ছা, অল্প কটা বলছে যে এইটা একটা ইনপুট, সবই ইনপুট, কিন্তু এইটার ইনপুটের টাইপটা বলে দেওয়া আছে যে এটা একটা টেক্সট। আমি রেসপন্সিটা অফ করে দিই। এই যে এটা টাইপ হলো ইমেল বলে দেওয়া, তার মানে এখানে ইমেল লিখতে পারবো, ইমেল বাদে অন্য কিছু লিখতে পারবো না। আমি এটা লিখে যদি সাবমিট করি, ও বলবে যে ফুল একটা ইমেল দেখেন, এটা তো ইমেল না, এটা আমাকে বারবার কিন্তু বলবে যে আপনি দেখেন। আমি যখন দিচ্ছি ও বলছে প্লিজ ইনক্লুড অ্যান @ ইন দ্য ইমেল অ্যাড্রেস, এটা তো কোনো ইমেল অ্যাড্রেস হয় নাই। তো যদি আমি এটাকে টেক্সট বলে দিতাম তাহলে সব কিছু নিত। তারপরে এইটাকে বলে দিছি ইনপুট টাইপ পাসওয়ার্ড বলার কারণে ও এখানে কোনো কিছু লিখলে পাসওয়ার্ডের মতো ডট করে দিচ্ছে। তার মানে প্রত্যেকটা ইনপুটের টাইপ আছে, এইভাবে ইনপুট টাইপ কালার, ইনপুট টাইপ ডেট, ইনপুট টাইপ রেঞ্জ, এরকম আরো অনেক ইনপুট টাইপ আছে, যেটা আমরা W3-তে একটা সার্চ করলেই বাটনও আছে যেটা ইনপুট টাইপ সাবমিট বাটন, করার রাইট। জন্য। ইনপুট টাইপ বাটন আছে, ইনপুট টাইপ সাবমিট আছে, ইনপুট টাইপ রিসেট আছে, যে একটা ক্লিয়ার ক্লিক করলে সব ক্লিয়ার হয়ে যাবে, ইনপুট টাইপ রিসেটও আছে, এরকম অনেক ধরনের আছে। তো এই সেম জিনিসগুলো ওরা ফর্ম কন্ট্রোলে আরো সুন্দরভাবে করে দিচ্ছে। দেখেন এই যে আমি যদি আমার এখানে ক্লিক করলে, এই যে ক্লিক করলাম একটা ইফেক্ট হচ্ছে, তো এটার জন্য আমি আমি অবশ্যই সিএসএস লিখেছি নিজের থেকে, পার্সোনাল সিএসএস লিখেছি নিজের মতো করে। আর এটা যদি কাস্টমাইজ ডিজাইন করি তাহলে বুটস্ট্র্যাপ আসলে ওইভাবে কাজ করে লাভ নাই। নিজের মতো ডিজাইন করতে চাইলে নিজেই সিএসএস লেখা উচিত, কারণ সবাই তোর বুটস্ট্র্যাপ ব্যবহার করবে না। যদি আমি বলি daraz.com, তোর বুটস্ট্র্যাপ ব্যবহার নাও করতে পারে, কারণ ওদের অনেক টাকা, ওরা ডেভেলপার দিয়ে নিজের মতো ডিজাইন করবে, ওদের কাস্টমাইজ ডিজাইন করবে। আর আমি যদি এখন বলি যে আমাকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, সেই প্রজেক্টটা বায়ার সারা বারে আমার দিবে 10-15,000 20,000 টাকা দিবে, ওইটার জন্য আমি এত কষ্ট করে আমি করবো কেন? আমি বুটস্ট্র্যাপ দিয়ে চালাই দেবো, যে অটোমেটিকলি রেডিমেড। বুঝতে পারছেন? এখানে মানে অ্যামাউন্টসও ক্যারি করে। তো এইখানে আবার একটা ব্যাপার আছে, এখানে ফর্ম কন্ট্রোল আছে, ইনপুট গ্রুপ আছে। এই ইনপুট গ্রুপটা কিন্তু একটু চমৎকার। তো ফর্ম কন্ট্রোলের ভিতরে যদি আমরা কোনো ফর্ম এরকম ইনপুট করতে চাই, নর্মাল ইনপুটের ভিতরে শুধুমাত্র একটা ক্লাস অ্যাড করে দিতে হয়, সেটা নাম হলো ফর্ম কন্ট্রোল। শুধুমাত্র একটা ক্লাস অ্যাড করতে হয় ফর্ম কন্ট্রোল নামে। আচ্ছা, করে দেখি এটা আসলে কাজ করে কিনা। দেখেন আমি এখানে ইমেজের পরবর্তীতে আমি একটা ইনপুট অ্যাড করি, যেটা একদম ডিফল্ট ইনপুট আমরা যেটা ব্যবহার করি, ইনপুট টাইপ = টেক্সট। ওকে ফাইন, এটার ভ্যালু
ভ্যালু লাগবে না এখানে, যেহেতু এটা কি বলে সিম্পল একটা ইনপুট। আচ্ছা, রিলোড রেসপন্সিভ বাদ দিয়ে দিই। এই যে একটা ইনপুট আসছে, ছবিটা বাদ দিয়ে দিই, ছবিটা এখন আপাতত লাগতেছে না, সেটাও বাদ দিয়ে দিই। আচ্ছা দেখেন, আমি রিলোড দিলাম, আমি দেখতে পাচ্ছি সুন্দর সিম্পল একটা ইনপুট হয়েছে, একদম ডিফল্ট যে ইনপুট সেটাই হয়েছে, আর নাথিং, এখানে আর স্পেশাল কিছু হয় নাই। তো আমি চাচ্ছি এটাকে একটু সুন্দর করে, আমাদের লগ ইনের ভিতর উপরে একটা লেখা ছিল, আবার সুন্দর করে একটা ইনপুটও কিন্তু আমরা তৈরি করেছিলাম একদম পিওর সিএসএস দিয়ে, পিওর এইচটিএমএল সিএসএস দিয়ে, নট আদার বুটস্ট্র্যাপ, নট জাভাস্ক্রিপ্ট, এটারে বলে পিওর সিএসএস। ওকে, তো আমরা এখন বুটস্ট্র্যাপের এই ক্লাসটা এখন ব্যবহার করব, এই ক্লাসটা। তো আমি এখন এসে আমাদের ইনপুটের ভিতরে শুধুমাত্র ক্লাসটা বলে দিলাম, সেভ দিলাম, আমি এখান থেকে এটাকে রিলোড করে নিলাম। দেখেন ওই সেম ইনপুটটা এখন দেখতে একটু অন্যরকম কালারফুল হয়ে গেছে ওইটা, এবং এই মাথা থেকে মাথা পর্যন্ত হয়েছে। কারণ কি? কারণ ওইটা ফর্ম কন্ট্রোল দেওয়া হইলে ওর ফুল ওয়াইড যতটুকু অংশ পাবে, যেহেতু আমি এখানে কোনো লেআউট করি নাই, লেআউট করলে এটা একটা লিমিটেশনের ভিতরে আসতো। যেমন কল 12, কল 6, আমি আপনাদের বলছিলাম যে ম্যাক্সিমাম ভ্যালু হলো 12, সেটাতে অর্ধেক অর্ধেক করতে চাইলে কল 6 দিতে হবে, কল 8 দিতে হবে, বা যদি আলাদা করতে চাই এরকমভাবে দেওয়া যায়। তো আমি তো সেটা করি নাই, এই জন্য পুরোপুরি এই মাথা থেকে মাথা পর্যন্ত কি চলে আসছে। আচ্ছা, এখানে একটা লাইন, যদি এমন হয় অনেক জায়গায় অনেকগুলো লাইন লিখবো, যেমন আমরা অনেক জায়গায় অনেক কন্টেন্ট লিখি, তখন সেখানে টেক্সট এরিয়া নামে একটা এইচটিএমএল আছে, যেটা আমি এখনো আপনাদের বলি না আগে পরে। টেক্সট এরিয়া হলো এমন একটা ট্যাগ, যে ট্যাগের ভিতরে একাধিক লাইন লেখা যায়। আমরা এখানে একটা বেশি লাইন কিন্তু লিখতে পারি না, কিন্তু এখানে 10টা লাইন দরকার, তখন কিন্তু ইনপুট দিয়ে আমরা করি না, তখন আমরা নতুন একটা ফর্ম ইনপুট ব্যবহার করি, সেটা নাম হলো টেক্সট এরিয়া। যদি এটা বুটস্ট্র্যাপের এই ক্লাস বাদ দিয়ে দেন, তাহলেও দেখবেন এটা কিন্তু লেখা যাচ্ছে অনেক। এই যে একটা ইনপুট, তারপর এই যে অনেকগুলো লাইন লেখা যাচ্ছে, দেখছেন অনেকগুলো লাইন লেখা যাচ্ছে, 3টে লাইন লেখা যাচ্ছে। আমি চাইলে 5টা 6টা 10টা লাইনও লিখতে পারবো। যদি আমি একাধিক লাইন লিখতে চাই, মানে একাধিক লাইন মানে হলো একাধিক রো, তাহলে ROWS, রোস সমান সমান বলে দিতে হবে ধরেন 10টা রো হবে। তাহলে যখন আপনি এটাকে রিলোড দিবেন, এই দেখেন 10টা রো এখন লেখা যাচ্ছে, মানে 10টা লাইন আমি তখন লিখতে পারতেছি। কিন্তু এটা ডিফল্ট, এটা কিন্তু বুটস্ট্র্যাপের সিএসএস এর বাইরে। ওকে, তো আমি এখন যেটা করব, আমি হচ্ছে এটার ভিতর জাস্ট বুটস্ট্র্যাপের ওই ক্লাসটা বলে দিলাম, যে ক্লাস সমান ফর্ম কন্ট্রোল, ওইটাও ফর্ম কন্ট্রোল, এটাও ফর্ম কন্ট্রোল। এটা কিন্তু আলাদা না, যে ইনপুটের জন্য একটা, টেক্সট এরিয়ার জন্য আলাদা, এমন না। এই ফর্ম কন্ট্রোল নামে ক্লাসটা দিলেই হয়। এইবার আমি এটাকে রিলোড দিই, দেখেন সুন্দর আমাকে একটা ফর্ম কন্ট্রোল, সেখানে ভিতরে ওই একই রকম কালার, একই রকম স্টাইলের আমাকে ফর্ম কন্ট্রোল কিন্তু করে দিছে। এখন আমি এটাকে আমার মতো করে ব্যবহার করলেই হইলো। তারপরে এখানে আছে সাইজিং। সাইজিং এর ভিতরে ফর্ম কন্ট্রোল এলজি, আমি বলছিলাম যে যদি আমাদের বড় লাগে তাহলে এলজি, এসএম মানে হচ্ছে ছোট স্মল, এমডি মানে হলো মিডিয়াম, এটা আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন জায়গায়। তারপরে আমি যদি এরকম উপরে লেখা নিচে ফর্ম চাই, তাহলে আমাকে একটা ইনপুট, তার উপর একটা লেবেল ব্যবহার করতে হবে। তো এইগুলো আপনার এত কিছু না করে আমি জাস্ট কপি করে আমি আমার হচ্ছে জাস্ট এখানে বসাই দিই। আচ্ছা, আমি একটু একটা ফর্ম বানাইনি, সংক্ষেপে একটা ফর্ম বানাইনি, মানে ছোট্ট একটু লেআউটের কাজ করি, না হলে আসলে দেখতে খারাপ লাগতেছে, তো সুন্দর লাগতেছে না। ডিআইভি ডিভিশন, এটার ক্লাস হবে রো, মানে একটা রো, মানে রো মানে এই রো মানে হচ্ছে আগা মাথা টোটাল একটা বড় ডিভিশন হবে। তারপরে এর ভিতরে হবে হচ্ছে ডিভিশন, সেই ডিভিশনের ক্লাস হবে কল মানে কলাম, এমডি মিডিয়াম হবে হচ্ছে 8, মানে পুরো 12%, পুরো বড় হবে না, অল্প একটু হবে। আচ্ছা, এটার ভিতরে মার্জিন, অটো মার্জিনটা ভুলে গেছি, আমার ক্লাসটা মনে নেই। মার্জিন দিলাম হচ্ছে 0 অটো, এই 0 অটো সিএসএস বুটস্ট্র্যাপে আছে, আমার মনে নেই এই মুহূর্তে। সেভ দিলাম, রিলোড দিই, এই যে মাঝ বরাবর কিন্তু ওই ডিভিশনটা চলে আসছে। আচ্ছা, আমি রো এর
ভিতরে একটা নতুন কোড সিএসএস ব্যবহার করছি, সেটা হচ্ছে এম। এম মানে হচ্ছে মার্জিন, আইপেন দিয়ে 5 মানে বললাম এই যে ডিভিশনটার চারপাশে 5% মার্জিন হবে, পার্সেন্ট না আসলে এটা ওদের ক্লাস, যে 5 মানে হচ্ছে ম্যাক্সিমাম, 1 থেকে 5। আচ্ছা, এবার আমি রিলোড দিই, এ দেখেন কিন্তু মাঝখানে মোটামুটি জায়গা দিছে এবং মাঝ বরাবর আসছে। আচ্ছা, এইবার আমি এর ভিতরে এই কোডগুলো পেস্ট করি। ওই যে ফর্ম কন্ট্রোল, যদি বলেন ভাই এত কিছু বুঝি নাই, লেভেল তো বুঝেন, তারপরে ইনপুট তো বুঝেন, যে ইনপুট মানে একটা লেখা বোঝানোর জন্য, তারপর টাইপ বুঝেন, তারপর ফর্ম কন্ট্রোল এখনো বুঝেন, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের রেডিমেড একটা ক্লাস। তো আমি এখানে টাইপ দেই টেক্সট, এগুলো সব কিন্তু আপনাদের আগেই আলোচনা করা হচ্ছে। আচ্ছা, এইবার আমি এটাকে রিলোড দিই, তো দেখেন আমি কিন্তু একটা ইনপুট পেয়ে গেছি, তার ভিতরে একটা টেক্সটও পেয়ে গেছি, নিচে একটা কথাও ছিল। তাহলে আমার কিন্তু এখন খালি এই একটা ডিজাইন করতে গেলে খালি বসে বসে এই সিএসএস গুলো বসাইতে হবে, এক একটা করে খালি বসাইতে হবে। যেটা আমি পেস্ট করলাম সেম জিনিসটাকে আবারও উপরে পেস্ট করি, এটা থাকুক পাসওয়ার্ড, এর উপরে আবারও পেস্ট করি অ্যানাদার আরেকবার, এবং সেখানে পাসওয়ার্ড, নিচেটা ছিল পাসওয়ার্ড, এটার নাম দিলাম নেম। এবং টাইপ তো পাসওয়ার্ড দিলে হবে না, নামে কি দিতে হবে, টেক্সট দিতে হবে, তাহলে আমি দিলাম টেক্সট। এবং নিচের এই কথাটা দরকার নেই, নিচের কথাটা হচ্ছে হিন্টস। হিন্টস বলে না যে একটা কথার নিচে একটা ছোট্ট একটা কথা থাকে, এটাও চাইলে হিন্টস বাদ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার লেবেল লাগবে, ইনপুট লাগবে, সেভ দিলাম, কন্ট্রোল এস। এবার আমি এটাকে রিলোড দিই, তো দেখেন ওই একটা ইনপুট কত সহজে আমি তৈরি করে ফেলতে পারছি। আমার শুধুমাত্র দুটো ইনপুটের ভ্যালু বসাই দিচ্ছি, তাতেই হয়ে গেছে। তাহলে ইজি, বিষয়টা একদম ইজি। তো ফর্ম কন্ট্রোলের ভিতরে যা যা দরকার সব কিছু এখানে দেওয়া আছে, এই যে যা যা দরকার। আমার যদি এইরকম উপর নিচ না হয়, উপরে পাসওয়ার্ড নিচে ইনপুট এটা না হয়, পাশাপাশি চাই, অ্যাজ লাইক এরকম ইমেল পাসওয়ার্ড, তাহলে আমাকে এই সিএসএস টুকু ব্যবহার করতে হবে। এই যে একটা কলাম নিতে হবে, সেই কলামের ভিতর এত কিছু যদি না বুঝতে চাই, কপি করব, কপি করে এখান থেকে ওই ডিভিশনের ভিতরে আমি এটাকে বাদ দিয়ে এটাকে নতুন কোডটাকে পেস্ট করে দিলাম, এই স্টেটমেন্টটাকে পেস্ট করে দিলাম। বুঝেন কিন্তু এখানে একদম না বোঝা কি, যে র আমরা তো জানি একটা রো তৈরি করা, কলাম তৈরি করা, এগুলো তো আমরা জানি। রিলোড দিই, দেখেন ইমেল এইটা, পাসওয়ার্ড এইটা পাশাপাশি এসেছে। অনেক ফর্মে কিন্তু এরকম নেম তারপর থাকে, পাসওয়ার্ড তারপর থাকে, তারপর ইমেল এরকম থাকে, আলাদা আলাদা করা থাকে। বুঝতেছেন আপনারা এগুলো কি বুঝতেছেন, ব্যবহার অ্যাপ্লাই করাটা কি বুঝতেছেন কিনা? সবাই আছেন? জি ভাইয়া। আমি আজকেও ক্লাসে প্রায় শেষ পর্যায়ে, আমি খুব বেশি আপনাদের আর আজকে নিব না, কারণ আপনাদের অনেক কঠিন হয়ে যায়। তো বুটস্ট্র্যাপটা একটু সময় দিয়ে প্র্যাকটিস করেন, দেখবেন যে ওয়েব ডিজাইনের অনেক কাজ, আপনি অনেক সিএসএস না জেনেও আপনি অনেক কাজ করে ফেলতে পারতেছেন। কারণ এখানে তো অলরেডি একজন কষ্ট করে একটা সিএসএস বানায় রাখছে, তো আমি এটা নিয়ে একটু ঘাঁটি, আর অনেক টেমপ্লেট পাওয়া যায়, আপনি অবাক হবেন যে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট মানুষ এই বুটস্ট্র্যাপ দিয়ে বানায় বানায় ছেড়ে দিচ্ছে ফ্রি, আপনি চাইলেই ব্যবহার করতে পারতেছেন। তো ওইটা যদি মডিফাইও করতে যান তাহলে তো আপনাকে ফান্ডামেন্টাল বুটস্ট্র্যাপ জানতে হবে। তো সেই জন্য ওই বুটস্ট্র্যাপের এই ফান্ডামেন্টাল জানলে আপনি অন্যদের ডিজাইনটাও মডিফাই করে আপনি আপনার মতো করে করতে পারবেন। তো এটার জন্যই মূলত আমি একটু বিস্তারিত আলোচনা করতেছি। আচ্ছা, ফর্ম কন্ট্রোলের ভিতর যা যা দরকার, এই দেখেন ইনপুট, এইটা কিন্তু আমরা আলোচনা করি নাই। ফর্ম কন্ট্রোলে যে সবসময় আমরা লিখি তা কিন্তু না, অনেক সময় ফাইলও কিন্তু চুজ করে দিই, ফাইল দেই আমরা। তো সেক্ষেত্রে এখানে একটা অপশন আছে, চুজ ফাইল ডিফল্ট ইম্পোর্ট, এই যে একটা কোড আছে। তো আমি এতগুলো দরকার নেই, এটা একটা, এটা একটা, এটা একটা, তো আমার প্রথমটা দরকার। এখানে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এবং এখানেও দেখেন 1 2 3 4 5টা, মানে 5টা একটা রোতে দেওয়ার, সবগুলো তো আমার লাগবে না, এই একটা কপি করে নিই। কপি করে নিয়ে আমাদের ওই ইনপুটের পরে আমি ওইটার সেকশনটাকে আমি পেস্ট করে দিলাম। কি আছে এখানে, একটা লেভেল আছে, আমরা জানি হোয়াট ইজ লেভেল, আমরা জানি ইনপুট হোয়াট ইজ ইনপুট। তবে ইনপুট টাইপ ফাইল, যদি ইনপুট টাইপ ফাইল হয় তাহলে সেখানে ফাইল সিলেক্ট করা যায়। এবার আমি দেখেন রিলোড দিই, এই যে চুজ ইওর ফাইল, তাহলে আমি এখানে লিখে দিলাম যে আপলোড ইওর প্রোফাইল পিকচার। এখানে ক্লিক করলে ফাইল আপলোডের অপশন আসবে। ধরেন আমি এখান থেকে ফাইল একটা আপলোড করে দিলাম, এইটা ওপেন, এই দেখেন ফাইলটা কিন্তু আপলোড হয় নাই, যদিও এখানে ডেভেলপমেন্ট করতে হবে, এটা ডিজাইন হয়েছে, কিন্তু ফাইলটা কিন্তু সিলেক্ট হয়েছে, মানে ফর্মটা এখন সাবমিট হবে। তার মানে ফাইল ইনপুট করার যে অপশনটা সেইটাও আমরা এখান থেকে জেনে নিলাম। কোথাও কালার পিক করতে হবে, এই যে ক্লিক করলে একটা কালার, এটা আমরা শিখছি অলরেডি, তার জন্য টাইপ হচ্ছে কালার, আমরা আগেই জানি।
এখানে ফর্ম কন্ট্রোলটা বসাই দিলে, ফর্ম কন্ট্রোল কালারটা বসাই দিলে আরেকটু সুন্দর হবে। এইটা হলো কমন ফর্ম কন্ট্রোল। তবে এইটার একটা আপডেট, এটার একটা আপডেট হলো আমরা যদি চাই এই ফর্মের সাথে সাথে একটা আইকন ব্যবহার করব। অনেক জায়গায় এখানে একটা আইকন ব্যবহার করা হয়, বুটস্ট্র্যাপ ফন্ট অসম আইকন, যেটা আমরা আলাদা ফন্ট অসমে শিখেছি। কিন্তু একটা মজার ব্যাপার হলো এই বুটস্ট্র্যাপ যদি আপনি লিংক করেন, বুটস্ট্র্যাপের সাথেই অনেক আইকন চলে আসে যেগুলো বুটস্ট্র্যাপের নিজস্ব, আবার বুটস্ট্র্যাপের সাথে অটোমেটিকলি ফন্ট অসমের অনেক আইকন চলে আসে। তার মানে বুটস্ট্র্যাপ যদি আপনি কল করেন, সেখানে আপনাকে ফন্ট অসমের আইকন, যেটা আমি 3 নম্বর ক্লাসে বা 4 নম্বর ক্লাসে বলেছিলাম, ফন্ট অসমটাকে আবার কানেক্ট করতে হয় সিডিএন দিয়ে, সেটা করা লাগবে না, বুটস্ট্র্যাপের সাথেই এই আইকনগুলো আছে। তা আমরা ফর্ম কন্ট্রোল তো সিঙ্গেল একটা একটা শিখলাম, এইবার আবার গ্রুপ শিখি। কয়েকটা ইনপুট মিলে একটা গ্রুপ হইতে পারে, এগুলোকে বলা হয় ইনপুট গ্রুপ। যেমন উদাহরণ বলি, যে আমি এখানে লিখলাম ইমেইল, নাম লিখলাম, এখন ও বলতেছে ধরেন এই ইনপুটটা দুইটা ভাগ হবে মাঝখান থেকে, এখানে লেখা থাকবে ফার্স্ট নেম, এখানে থাকবে লাস্ট নেম, একটা ইনপুটের ভিতরেই বা একটা জায়গার ভিতরে দুইটা থাকবে। তাহলে কি করব, ওইটাকে বলে ইনপুট গ্রুপ। তো সেই ইনপুট গ্রুপটা আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে আমরা করতে পারি, সেক্ষেত্রে একটু প্যারা আছে, মানে সিএসএস জানতে হবে, আরো সুন্দর করে সাজাইতে হবে, এই যে এরকম করে করতে হবে কাস্টম ডিজাইন। তো আমরা একটু কাজ করি, ইনপুট গ্রুপে চলে যাই। ইনপুট গ্রুপে চলে গেলেও দেখাচ্ছে যে যদি তুমি চাও ইউজার নেম হবে, সামনে এরকম একটা আইকন হবে, তাহলে তুমি প্রথম এই কোডটা নিতে পারো। তারপর বলতেছে তুমি যদি চাও কোথায় এরকম একটা নাম হবে, তারপর @gmail.com বা এক্সাম্পল হবে, এরকম একটা ডিজাইন তুমি চাচ্ছ, তাহলে তুমি এই সিএসএস টুকু ব্যবহার করতে পারো। ওরা এইচটিএমএল দুটোই দিয়ে দিছে, শুধু সিএসএস দেয় নাই, যে আপনি বুঝতে যাতে না পারতে অসুবিধা না হয়। তুমি চাচ্ছ যে এরকম ইউজার নেম হবে, একটা অ্যাড হবে, তারপর সার্ভার হবে, এরকম কোন একটা জায়গায় ফর্ম তুমি ডিজাইন করতে চাচ্ছ, ওকে ফাইন, তাহলে তুমি এই কোডটা ব্যবহার করো। প্রত্যেকটার জন্য প্রত্যেকটার সিএসএস ওরা অ্যাড করে দিয়ে দিছে। এবার আমি যদি এখানে চাই আইকন অ্যাড করব, দেখেন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম মাল্টিপল ইনপুট, এখানে একটা এখানে একটা, এই যেটা একটু আগে বললাম, একটা ফার্স্ট নেম হবে তারপর লাস্ট নেম হবে, কয়টা ইনপুট, দুইটা ইনপুট আর একটা কথা। তাহলে আমি এই কোডটুকু যদি কপি করে নিই, এই যে কপি, এবার আমি ধরেন ফার্স্ট নেম তো উপরে দেই, একদম উপরে পেস্ট করি, সেভ। আচ্ছা এবার রিলোড দেই, দেখেন কত সুন্দর করে একটা ফর্ম হয়ে গেছে। ফার্স্ট নেম লাস্ট নেম, এই জায়গায় ফার্স্ট নেম হবে, এখানে লাস্ট নেম হবে, দেখেন সুন্দর ডিজাইন হয়ে গেছে। তো এবং লাইট একটা পোলাইট একটা ডিজাইন, সুন্দর করে আমি খালি একটা একটা করে ফর্ম, আমি ধরেন একটা বড় একটা কাজ হয়েছে, সেখানে অনেক ডেটা ইনপুট করতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ ফাদার নেম লাস্ট নেম অ্যাড্রেস ইমেইল, অনেক কিছু লাগবে, তাহলে আমি সুন্দর করে একটা ফর্মটা সাজায় দিব। একটু পরে আমরা দেখাচ্ছি যে বুটস্ট্র্যাপ ফর্ম কিরকম হতে পারে, অনলাইনে সার্চ করলে অনেক অসংখ্য ডিজাইন পাওয়া যায়। আচ্ছা আর কি কি আছে দেখেন, আইকন আছে, বাটন আছে, যে ফর্ম হবে একটা বাটন হবে, এটা কিন্তু নিজেরা ডিজাইন করা কঠিন। আই ইনপুট হবে, একটা ড্রপ ডাউন হবে, নিজেরা করা কঠিন, ঝামেলা আছে। এই যে অপশন হবে, আবার এখানে একটা অপশন হবে, এইগুলা জাস্ট কপি করে দিলেই এনাফ, আর কিছুই করা লাগে না। দেখছেন, আমি জাস্ট এগুলাকে কপি করে দিব, হয়ে যাবে। আপনারা কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, ক্লিয়ার। ওকে, তো এইটুকু যেহেতু ক্লিয়ার, আমি আর সামনে না যাই, কারণ এখানে আরো অনেক কিছু বাকি আছে, সিলেক্ট বাকি আছে, চেক রেডিয়াস বাকি আছে, এইগুলো ইনপুটের আরো ইম্পর্টেন্ট পার্ট। তো একদিনে আমার মনে হয় না আমি বুঝাইতে পারবো। আপনাদের আজকের ক্লাসেরও টাস্ক সেম, বুটস্ট্র্যাপ। আপনারা গ্রিড নিয়ে একটু কাজ করেন, লেআউট নিয়ে একটু কাজ করেন, যে লেআউট, কলাম 6, রো, ফুল কন্টেইনার, এটার কাজ কি, কোনটার ব্যবহার কি, আপনারা আরেকটু দেখেন। এবং কম্পোনেন্টসের ভিতর থেকে প্রত্যেকটা জিনিস আপনারা একটা একটা করে ব্যবহার করে দেখেন, কারণ অনেক মজার মজার জিনিস আছে। মডেল বানানো জাভাস্ক্রিপ্ট জানতেই হবে, মাস্ট বি। মডেল করতে গেলে সিএসএস দিয়ে করা যায়, পিওর সিএসএস দিয়ে, কিন্তু ওরা যে সিস্টেমটা করে দিছে, এরকম একটা মডেল মানে হইলো কনফার্মেশনের জন্য হঠাৎ করে লাভ দিয়ে আসে একটা, আর ইউ শিওর, আর ইউ ওয়ান্ট টু ডিলেট, এটারে বলে মডেল। তো ওরা যে মডেলটা করে দিছে, এই যে লাঞ্চ ক্লিক করলে এটা মডেল চলে সুন্দর করে, আবার ক্লোজ হয়ে যাচ্ছে। এটা কিন্তু বুটস্ট্র্যাপ বাদে করলে জাভাস্ক্রিপ্ট লাগে, সিএসএস লাগে, এরকম একটা ডিজাইন করা লাগে, অনেক তালভান আছে। কিন্তু ওরা এখানে যা দিয়ে দিছে,
আমি খালি এই কোডটা ব্যবহার করলেই সুন্দর করে আমি এটা করতে পারবো। আমি এটাকে ধরেন ফর্মেই ব্যবহার করব। কিভাবে? এটাকে দিলাম কপি। এইবার আমার এইখানে নিচে এসে আমি একটা কনফার্মেশন বানাইলাম, এই যে এখানে দিলাম। এইবার ওই যে বাটনটা দিলাম সেখানে সাপোজ দিলাম লাঞ্চ ডেমো মডেলের জায়গায় আমি দিয়ে দিলাম কি বলে, এখানে ইনপুট আছে, ইনপুট আমি দিলাম জেন্ডার। জেন্ডারটা সিলেক্ট করতে হবে এইভাবে, আমি সিস্টেম করে দিলাম। আচ্ছা, এবার আমি এখানে রিলোড দিই, একটা ফর্ম আসছে। এবার জেন্ডার ক্লিক করলে ধরেন এখানে রাখলাম মেল অ্যান্ড ফিমেল, সিলেক্ট করে তারপর সেভ চেঞ্জ দিল। তার মানে কি দেখতে আরো সুন্দর হলো ফর্মটা, ফর্মটা আরো সুন্দরভাবে কাজ করতে পারলাম। তো এই যে প্রত্যেকটা জিনিস সেগুলো তো বুটস্ট্র্যাপে রেডিমেড করাই আছে। তো আপনাদের আজকের ক্লাসের টাস্ক হলো আপনারা সবাই এখনো প্রত্যেকটা এলিমেন্টস অল্প অল্প করে, আজকে আমরা টেবিল শিখলাম, লেআউটের নতুন আলোচনা শিখলাম, টাইপোগ্রাফি, ইমেজ, ফর্ম কন্ট্রোল, ইনপুট গ্রুপ, অনেক কিছু আজকে আলোচনা করা হলো। এই প্রত্যেকটা জিনিস আপনারা দেখবেন, দেখে রিসার্চ করবেন। আর আমরা যদি এই বুটস্ট্র্যাপ একটু বুঝে ফেলি, আমরা বুটস্ট্র্যাপ ফর্ম লিখে সার্চ করলে অনেক অনলাইন থেকে ফর্ম পাবো, আমরা বুটস্ট্র্যাপ ডিজাইন পাবো, সেগুলো আমরা কাস্টমাইজ করেও করতে পারবো ইনশাআল্লাহ। তো কোনো কোয়েশ্চেন আছে নাকি আমি শেষ করতে পারি, বলেন। এনি কোয়েশ্চেন? না স্যার, ক্লিয়ার সবকিছু। আচ্ছা, বাকিরা আছেন নাকি আবার ঘুমায় পড়ছেন? আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসেই চেষ্টা করব ডেভেলপমেন্ট নিয়ে অল্প অল্প আলোচনা করার জন্য। ডিজাইন কিন্তু সাকসেসফুল ডিজাইন আমাকে দিতে হবে, যেটা আপনাদের গ্রুপের মাত্র হাতে গোনা কয়েকজনের কাছ থেকে আমি একটা সাকসেসফুল ডিজাইন পেয়েছি। তো আমি যদি শুরু করে দিই সার্ভার নিয়ে আলোচনা, পিএসপি নিয়ে, এটা ডিপেন্ড করবে আপনাদের উপরে যে আপনারা কত পার্সেন্ট নিতে পারতেছেন। কারণ আমি তো বলছি যে আমি আপনাদের দু একটা ক্লাস নেওয়ার পরে আমি নিজেই স্লো, আমি বুঝতেছি যে আপনার অসুবিধা হচ্ছে, এই জন্য আমি কিন্তু অনেক কিছু স্কিপ করে 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 আলোচনাগুলো করি। যদি এটা এমন অ্যাডভান্স হইতো তাহলে আমি এর থেকে কমপ্লেক্স আলোচনা করতাম। ডেভেলপমেন্টের অনেক ডিফিকাল্ট টার্মসগুলো, জাভাস্ক্রিপ্ট, জেকুয়ারি, আর ডিফিকাল্ট কমপ্লেক্স যে টার্মসগুলো সেগুলো নিয়ে আলোচনা করতাম। তো আপনাদের কথা বিবেচনা করে আমি এখনো অল্প আলোচনা করতেছি। তো পিএসপি তো ডাইরেক্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো সেক্ষেত্রে তো আমি যতটা সহজ বা বেসিক করে বলি না কেন, আপনি যদি অ্যাডভান্স যাইতে চান তো আপনাকে তো কমপ্লেক্স শিখতে হবে। তো এটা আস্তে আস্তেই হোক, ওকে ফাইন, সমস্যা নেই। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, আবার নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। তবে আপনারা একটু কাইন্ডলি, আপনাদের অ্যাক্টিভিটি আসলে খুবই হতাশাজনক। আমি একটা জিনিস বলি, আপনারা একটা কমেন্টস করতে আপনাদের অনেকের বাধে, এটা খুবই খারাপ লাগে আমার। একজন একটা ক্লাসে একটা টাস্ক জমা দিছে, আপনি দেন নাই, সে দিছে, তারা একটু অ্যাপ্রিসিয়েট করতে আপনাদের সমস্যা হয় কেন? এটা কিন্তু আমাদের বাংলাদেশের একটা খুব মানে একটা কি বলবো, একটা মেন্টালিটি আমাদের, এটা আমরা কেন করি আমরা জানি না। আমরা একটা কমেন্টস করি, একটা গ্রুপ ক্লাসের লিঙ্কটা পাইলে আপনাদের কোনো রেসপন্সই নাই। আমি একসময় হতাশ হয়ে আপনাদের ক্লাস নিয়ে ছেড়ে দিব। আমি দেখা গেলো দুইটা একটা ক্লাস নিয়ে কেউ যেহেতু রেসপন্সই করে না, আমি দেখবো আর দুইটা ক্লাস দেখবো, তারপরে আমি দরকার হলে যদি দেখি যে আপনার সেরকম রেসপন্স, আমি বাদ দিয়ে দিব। আর একটা ক্লাসে আলোচনা করে শেষ করে দিব, টোটাল কোর্সটাই কমপ্লিট করে দিব। আপনাদের সেরকম রেসপন্স যদি না থাকে তাহলে আসলে মানে কোনো রেসপেক্টটা টাস্ক করতেছি না, তারপরে কোনো কাউকে রেসপন্স করতেছি না, গ্রুপে কোনো অ্যাক্টিভিটি না। এটা কমেন্টস করলে আমার 2 টাকা লাভ নেই। একটা কমেন্টস আপনি যদি করেন একটা গ্রুপের ভিতরে, আমার কোনো লাভ নেই, কিন্তু আপনাদের লাভ আছে। আপনি একদিন ক্লাস করেন নাই, আপনার মনে ছিল না, একটা কমেন্টসের কারণে আপনার মোবাইল ফোনে একটা অ্যালার্ট চলে আসছে, আপনি হয়তো বা করতে চাচ্ছিলেন ক্লাস, আপনি খেয়াল নেই, আপনি ক্লাসটা করতে পারবেন। তা আপনাদের কোনো কিছু গ্রুপে একটা মেসেজ দেওয়া বা একটা কথা আমি বললাম সেটা গুরুত্ব সহকারে নেওয়া, এটা আপনারা কিন্তু করেন না। যাই হোক, আমি তো দেখতেছি কে কাজ করতেছে, আমি এখান থেকে চোখ বুজে বলতে পারবো এই ক্লাসের ভিতর কে কতটুকু কাজ করছে, কারণ আমি এই এতগুলো ক্লাস নিছি, আমি জীবনে এত ব্যাচ নিছি, আমি জানি কে কতটুকু করতেছে প্র্যাকটিস, কে কতটুকু পারে, আমার অলরেডি জানা হয়ে গেছে এখানে, বুঝছেন? তো আপনারা যারা এখন পর্যন্ত টিকে আছেন, আপনাদের নিয়ে আর একটু আগাই, সমস্যা নেই, কিন্তু আপনারা যারা টিকে আছেন এরা একটু রেসপন্স দেন, কারণ অনেকে প্রথম ক্লাসে তো অনেক মানুষ ছিল কিন্তু অনেকে তো এখন নাই। তো যারা নাই তারা নাই, আর যারা আছেন তারা অন্তত শিখতে পারতেছেন, কিছু হলেও শিখতে পারতেছেন, সেটা 5% হোক, ফাইন। এই 5% তো অন্যদের হইলো না, আপনাদের হইলো, হইতে পারে এই 5% হইতে হইতে একটা সময় আপনারা এখন অনেকে যতটুকু পারেন, আমি আবারও বলতেছি, আপনারা এখানে যারা ক্লাস করতেছেন আপনারা এখন বর্তমানে যতটুকু পারেন, একটা মোমেন্ট ছিল, একটা সময় ছিল আমি এর থেকে কম পারতাম,
আপনারা যা পারেন তার থেকে কম পারতাম, এবং তখন আমাকে সাজেশন দেওয়ার মতো আমার মতো কোনো মেন্টর ছিল না আমার। কিন্তু আপনাদের এখন আমি একজন মেন্টর আছি, যে মেন্টর আপনাদের সাপোর্ট করতেছি, এবং প্লাস হচ্ছে আপনারা প্র্যাকটিস করতেছেন, যত ধরনের সাপোর্ট চাচ্ছেন আমি দেওয়ার চেষ্টা করতেছি। তারপরেও যদি আপনি এখানে অবহেলা করেন, তো এর থেকে হতাশাজনক আমার কাছে মনে হয় না আর কিছু হইতে পারে। ওই যে বললাম, ঠিক আছে আমি দেখলাম, দেখার পরে আমি আস্তে করে মোটামুটি একটু কমপ্লিট করে দিয়ে আমি আস্তে ক্লোজ করে দিব যে ঠিক আছে এটা একটা প্রিমিয়াম। আমি যদি এরকম হইতো তাহলে 20 জনকে নিয়ে এমনভাবে আলোচনা করতাম তারা পুরো ধ্যানমগ্ন হয়ে ক্লাসগুলো শুনতো। এইভাবেই আমি আলোচনা আরো ডিটেলসে করতে পারতাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতো, আজকে হয়তো বা 30 তারিখ, নতুন বছর 31 তারিখ কালকে। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাকেও ওয়ালাইকুম নতুন আসসালাম। শুভেচ্ছা। জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাইয়া নেক্সট ক্লাসটা কি হবে? আপনি বলছিলেন একটা ক্লাস গ্যাপ দিবেন। এটা গ্রুপে আপনারা পোস্ট পেয়ে যাবেন। একটা ক্লাস যদি গ্যাপ দেই, আপনারা গ্রুপে একটা পোস্ট পেয়ে যাবেন, কারণ আমার তো দেখতেও হবে যে আপনারা টাস্ক কমপ্লিট করতেছেন। তো আপনারা সবাই যে যার কাজ করে যতটুকু করছেন, লগ ইন রেজিস্ট্রেশন ফর্মটাও যদি কেউ করতেন তাহলে আমি বুঝতাম যে না ঠিক আছে, লগ ইন রেজিস্ট্রেশন ফর্ম হলেও অন্তত ডেভেলপমেন্টের কাজগুলো শুরু করে দেওয়া যায়, কারণ ডেভেলপমেন্টের কাজ করতে গেলে ফর্ম লাগে 100%। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন ইনশাল্লাহ সবাই। ভাইয়া, লগ ইন ফর্মটা করবো ইনশাল্লাহ, কালকে দেবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অবশ্যই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।